শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কি করছো? এত পানি একবারে খাচ্ছ কেন? আপনি তো বলেন খেতে। তাই বললে এভাবে একবারে? আরে একটু পর পর খাবা। কিছুক্ষণ পর পর পারবো না। এই যে পুরো এক সপ্তাহের পানি আজ খেয়ে নিলাম। আগামী এক সপ্তাহ আপনি ভুলেও জিজ্ঞেস করবেন আমি পানি খেয়েছি কিনা, তাহলে কিন্তু খুব খারাপ হবে, বলে দিলাম শর্মি পাপা। কথাগুলো হুমকির মতো করে বলে ওঠে উর্বি। রাউনা চোখ বড় বড় করে উর্বির দিকে তাকিয়ে থাকে, তারপর নরম গলায় বলে, আর ইউ ওকে? No, I'm not. Please stop treating me like a kid. হাঁপাতে হাঁপাতে বলতে থাকে উর্বি। রাউনা হতভম্ব হয়ে দেখতে থাকে উর্বিকে। চাপা স্বভাবের মৃদুলা উর্বির এই রূপের সাথে রাউনা ফের এইমাত্র পরিচয় হলো। তোমাকে বড্ড খাটাই আমি। সামিউলের দিকে তাকিয়ে অন্তরা বলে ওঠে। সামিউল মাথা নিচু করে বউকে ফুট ম্যাসাজ দিচ্ছিল। মাথা তুলে অন্তরার দিকে তাকিয়ে হাসে, দুষ্টুমির সুরে বলে, তা বই কি? অন্তরা চুপ করে থাকে। সামিউল বলতে থাকে, তোমার এই অবস্থা হবে জানলে আমি কখনো বাচ্চা চাইতাম না তোমার কাছে। এইভাবে কেন বলছো? ওর জন্য হলেও তো মা আমাকে কাছে টেনেছে। এসব শারীরিক যন্ত্রণা সেই আনন্দের কাছে কিছুই না। সামিউল হাসে। অন্তরা মন খারাপের মতো করে বলে, আই উইশ এই আনন্দ যেন আমার লাইফ থেকে ফুরিয়ে না যায়। রানা ল্যাপটপ নিয়ে বসে আছে। লন্ডনের দ্য আওয়ার্স হসপিটালের একজন প্রফেসরের সাথে তাদের মান্থলি কনফারেন্স মিটিং চলছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। রাউনা ল্যাপটপের সামনে বসে থাকলেও তার দৃষ্টি উর্বির দিকে। কিছুক্ষণ পর পর উঠে ওয়াশরুমে যাচ্ছে। খামখেয়ালিপনা করে 3 জগ পানি খাওয়ার পরিণাম। এমন লেজে গোবরের অবস্থা দেখে রাউনা ফান মনেই হেসে ফেলে। বয়স বেড়েছে, কিন্তু আচরণ এখনো কিছুটা শিশু সুলভ। কে ভেবেছিল চাপার স্বভাবের মৃদুলা উর্বি নামে 30-এর ভদ্রমহিলার আড়ালে এমন কেউ লুকিয়েছিল? সীমালাও ছিল কিছুটা এরকম, দায়িত্বশীল তবে অগোছালো। হঠাৎ সীমালার কথা মনে পড়তেই রাউনাফের চোখ মুখে ছেয়ে যায় গ্লানি। এভাবে একজনের সাথে আরেকজনকে মিলিয়ে দেখা মোটেও সমীচীন নয়, ভুল এটা। রাউনাফ চোখ সরিয়ে নেয়। ওপাশ থেকে ডক্টর স্টিফেন বলে ওঠে, আর ইউ লিসেনিং মিস্টার ডক্টর? আর কি? স্টিফেনের ডাকে রাউনাফের ঘোর কাটে। কনফারেন্স মিটিং শেষ করে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায়। উর্বি আরো একবার ওয়াশরুমে ঢুকে। কিছুক্ষণ পর বেরিয়ে এলে রাউনাফ মুখ ঘুরিয়ে নিশ্চুপ হাসতে থাকে। উর্বি কপাল কুঁচকে রেখেছে, বিরক্ত লাগছে তার। রাউনাফ মজার ছলে এক গ্লাস পানি ঢেলে উর্বির দিকে এগিয়ে দিয়ে বলে, নাও, ওয়াশরুমে যেতে যেতে হাঁপিয়ে উঠেছ, তোমার পানি খাওয়া দরকার। উর্বি রাগে রাগে মুখ করে রাউনাফের দিকে তাকায়। রাউনাফ হাসছে, স্নিগ্ধ নির্মল হাসি। মানুষটা যাওয়ার 9 ঘন্টা হয়ে গেছে। গিয়ে পৌঁছেছে নাকি পৌঁছায়নি উর্বি জানে না। একটাবার ফোন দিয়ে বলতে হয় না বুঝি? উর্বিকে ফোন দিয়ে জানতে হবে। তার ফোনে কি উর্বির নাম্বার নেই, নাকি উর্বিকে জানানোটা গুরুত্বপূর্ণ নয়? উর্বি আজ দেখবে তার কখন সময় হয়। আজ উর্বি কোনোভাবেই ওই লোকটাকে ফোন দেবে না। উর্বি ফোনের দিকে তাকিয়ে আছে। পুরো বিকেলটা অলসতায় কেটেছে। হাতে কোনো কাজ নেই, বাড়ি ভর্তি মেহমান। উর্বি ননদেরা বাচ্চা কাচ্চা নিয়ে একদিনের জন্য এসেছে বেড়াতে। রাউনাফ গিয়েছে রাজশাহী, খুব সম্ভবত রাতে ফিরবে, নাও ফিরতে পারে। বাড়ির সবাই উর্বিকে ধরেছিল যাওয়ার জন্য, উর্বি যায়নি। উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে উঠে দাঁড়ায়। একটু অন্তরাকে দেখে আসা যাক। বেচারি হাঁটাচলা করতে পারে না, হাত পা ফুলে গেছে। রাউনাফ রাজশাহী এসে কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ফোনের দিকে তাকানোর সময় নেই তার। তবুও সে মাঝে মাঝে ফোনটা হাতে নিয়ে দেখে কেউ ফোন দিয়েছে কিনা, বিশেষ করে উর্বি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, উর্বির থেকে একটি কলও আসেনি আজ। শর্মি 2বার ফোন দিয়েছে, মা একবার, নাবিল একবার। উর্বি একবারও ফোন দেয়নি। ফ্রাইং প্যানে একটা বড় সাইজের রূপচাঁদা মাছ ছেড়ে দিয়ে উর্বি চুপচাপ দাঁড়িয়ে থাকে। সবাই মিলে হাতে হাতে রাতে রান্নাটা সেরে ফেলছে। রোমা আর আজমেরি আর চোখে উর্বির দিকে তাকায়। উর্বির চোখে চোখ পড়তেই উর্বি হেসে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? দেখছি। কি দেখছো? বলা যাবে না। উর্বি রান্নায় মনোযোগী হয়। রোমা বলে, ব্যাস, রান্না তো সব হয়েই গেল, তুমি খেতে চলে এসো ভাবি, একসাথে খাবো। উর্বি ফ্রিজ থেকে চিংড়ি মাছ নামাতে নামাতে বলে, তোমরা বসো, আমি একটু পরে বসবো।
এখন আবার কি রাঁধছ? চিংড়ি তো কেউ খাবে না, চিংড়ি কেন রাঁধছ? উর্বি মাথা নিচু করে বলে, উনি খুব সম্ভবত রাতে ফিরবেন। যা রান্না করেছি উনি তো খাবেন না সেসব, তাই চিংড়িটা করে রাখছি। আজমেরি আর রুমা মিটিমিটি হাসে। উর্বি তাকিয়ে বলে, এভাবে হাসছো কেন? তোমার পরিবর্তন দেখে হাসছি ভাবি। কি পরিবর্তন? উর্বি জানতে চায়। আজমেরি বলে, ধীরে ধীরে খানবাড়ির বড় বউ থেকে প্রণব কবিরের স্ত্রী হয়ে উঠছো, সেটাও চোখে পড়ছে। কথাটা বলে দুজনেই চলে যায়। উর্বি ম্লান হেসে পাতিলে মশলা কষাতে থাকে। নাবিল খাবার টেবিলের সামনে এসে দাঁড়ায়। সে আশেপাশে তাকাচ্ছে। টেবিলে খাবার দেওয়া, কিন্তু কেউ নেই। আজ একটা ক্রিকেট ম্যাচ ছিল, তাই সে টেবিলে সবার সাথে খেতে পারেনি। এখন হাত ধুয়ে সে খেতে বসে, একটা একটা করে ঢাকনা ওঠায়। আর নাবিল অবাক হয়, এত কিছু কেন রান্না হয়েছে। উর্বি মাথায় ঘুমটা তুলতে তুলতে আসে। নাবিল চুপচাপ খেতে বসে। উর্বি নাবিলের প্লেটে খাবার বেড়ে দেয়, তারপর নিজেও একটা প্লেট নিয়ে বসে পড়ে। আপনি এখনো খাননি? নাবিল অবাক হয়ে জানতে চায়, না। কেন? ভাবলাম তুমি একা খাও না, তাই। নাবিল চুপচাপ খেতে থাকে। কিছুক্ষণ পরে খুবই স্বাভাবিক গলায় বলে, যদি আমি এখন 8-9 বছরের বালক হতাম, তবে আপনার মহানুভবতা দেখে অবশ্যই সারাদিন ছোট মা বলে আপনার আঁচলে ধরে ঘুরতাম, কিন্তু আমি ছোট বালকটি নই। উর্বি হাসে। কি হলো, হাসছেন যে? একটা সত্যি কথা বলবো নাবিল, আমার কাছে তোমাকে 8 বছরের ছেলেটিই মনে হয়, যাকে দেখলে স্নেহ করতে ইচ্ছে করে, মাথায় গাঁটটা মেরে কিংবা নাক টিপে দিতে ইচ্ছে করে। তুমি আমায় অপছন্দ করলেও আমি কিন্তু তোমায় ভীষণ পছন্দ করি। আমি শর্মি, সায়মি আর তোমাকে ভয়ঙ্কর পছন্দ করে ফেলেছি। নাবিল খাবারে খেয়ে উর্বির দিকে তাকিয়ে থাকে। উর্বি এক মনে খাচ্ছে। কিছুক্ষণ পর সে নাবিলের দিকে তাকিয়ে তার দিকে কালাভুনার প্লেট এগিয়ে দেয়, বলে, এটাও নাও, তোমার জন্য রেঁধেছি। শুনেছি তোমার পছন্দ। তোমার মায়ের মতো না রাখতে পারলেও খাওয়ার যোগ্য। আর এতে কিছু মিশায়নি, স্নেহ ছাড়া। নাবিল হাত বাড়িয়ে বাটিটা নেয়। তার অস্বস্তি হচ্ছে। আজ এই মহিলার অযাচিত স্নেহে তার বিরক্তি আসছে না কেন। বাচ্চারা চেঁচিয়ে ওঠে, বড় মামা এসেছে। উর্বি শুনেছে। সে বই রেখে উঠে দাঁড়ায়। নিচে তাকে ডাকা হচ্ছে। ডাকছে আজমেরি। উর্বি ঘর থেকে বেরিয়ে নিচে লিভিং রুমে উকি দেয়। রাউনাফকে ঘিরে ছোটখাটো জটলা। রাজশাহী থেকে রাউনাফ বাড়ির মেয়েদের জন্য শাড়ি নিয়ে এসেছে, প্রত্যেকের জন্য একটি করে। উর্বিকে দেখে রুমা এসে তাকে টেনে নিয়ে যায় নিচে। রাউনাফের সুটকেস থেকে আজমেরি একটা একটা করে শাড়ি বের করছে। শর্মি এবং সায়মির জন্য শাড়ি এনেছে তাদের বাবা। দুজন কিশোরী প্রচন্ড উচ্ছ্বসিত পাপার থেকে প্রথম শাড়ি উপহার পেয়ে। দুজন কখনোই শাড়ি পরেনি, তবুও তারা খুবই এক্সাইটেড। চোখে আনন্দ ঝলমল করছে। রুমা অবাক হয়ে বলে, বাপরে, আজ সূর্য কোন দিক থেকে উঠলো ভাইয়া? তুমি কিনেছো মেয়েদের শাড়ি? মানে সত্যি? আরে ওখানে ডক্টর কিশোর আর তার ওয়াইফ গিয়েছিল, ওরা টেনে নিয়ে গেল তাঁতিবাজার, জামদানি শাড়ি তৈরির সব থেকে বিশাল বাজার। আমি তো যেতেই চাইনি, জোর করে নিয়ে গেল। কিশোরের ওয়াইফ শাড়ি কিনবে, শাড়িগুলো সুন্দর, একেবারে অথেন্টিক ম্যাটেরিয়াল। ভাবলাম আমিও কটা নেই, বাড়িতে তো নারীদের অভাব নেই, বাড়িটাই তো নারী শাসিত। কথাটি বলে রাউনাফ তার মায়ের দিকে তাকায়। রাউসানারা বলে, সেই জন্যই আমার বাড়িটা এত শান্তিময়। তোর হাতে থাকলে সংসারটা এতদিনে উচ্ছনে যেত। আমি মরার আগে সব দায়িত্ব আমি বড় বৌমাকে দিয়ে যাব। রাউনাফ উর্বির দিকে তাকায়। তার চোখে পড়ে উর্বির মুখটা শুকনো লাগছে বেশ। সবাই শাড়ি পছন্দ করছে। শর্মি আর সায়মি খুবই আগ্রহের সাথে যে যা শাড়ি বেছে নিয়েছে। রাউনাফ বলে দিচ্ছে কোন শাড়িটা কার জন্য কেনা হয়েছে। অন্তরার জন্য আনা শাড়িটা অন্তরা হাতে ধরে বসে থাকে। তার এত খুশি লাগছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। আজমেরি শাড়ি নিয়ে বলে, এই সবুজ শাড়িটা কার? কচি কলাপাতার রঙের জামদানিটা ভাইয়া? রাউনাফ ইতস্তত করে বলে, এটা উর্বির। রুমা অবাক হয়ে বলে, কেন? এটা পরলে ভাবিকে গাছের মতো লাগবে, কলা গাছের মতো। ভাবি কি গাছ? তুমি ভাবির জন্য অন্য রঙে দেখতে পারলে না? দাঁড়াও, আমি আমার শাড়িটা ভাবিকে দিচ্ছি। বউ মানুষ, একটু লালচে রঙের শাড়ি পরবে না? রাউনাফ সংকোচের সাথে ধীরে ধীরে বলে, উর্বির গায়ে এই রংটা বেশ মানায়, গাছের মতো লাগে না।
এ পর্যন্ত বলে থেমে যায় রানফ। তারপর বলে, ওর পছন্দ না হলে অন্য রং দেখতে পারে, অনেকগুলো আছে তো শাড়ি। উর্বি সবার দিকে তাকায়। সবাই তার মুখের দিকেই তাকিয়ে আছে তার প্রতিক্রিয়া জানতে। সে হাত দিয়ে শাড়িটা নেয়, বলে, আমি এটাই নেব, অন্য রং লাগবে না। রাউসানারা তার পুত্রবধূর দিকে তাকিয়ে থাকে। উর্বির চোখ মুখ দিয়ে চাপা আনন্দ ছড়িয়ে পড়েছে। রাউসানারা তা দেখতে পান। উর্বি ঘরে ঢুকে শাড়িটা আলমারিতে তুলে রাখতে রাখতে শাড়িটায় হাত বুলিয়ে দেয়। মুখ তার প্রশস্ত হয়ে আছে হাসিতে, খুশিতে। রাউনাফের পদধ্বনি শুনে উর্বি তাড়াতাড়ি আলমারি বন্ধ করে বই হাতে বসে পড়ে। রাউনাফের উপস্থিতি টের পেয়েও সে বই থেকে মুখ তুলছে না। রাউনাফ কাশি দিয়ে উর্বির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। উর্বি মাথা তুলে রাউনাফের দিকে তাকায়। রাউনাফকে দেখে মনে হচ্ছে সে খুব ক্লান্ত, পরিশ্রান্ত। উর্বির বড্ড মায়া হয়। রাউনাফ বিছানায় বসে পড়ে। আপনার কি শরীর খারাপ? বুঝতে পারছি না, একটু জ্বর জ্বর লাগছে। সে কি, হঠাৎ জ্বর কেন? হতে পারে ওয়েদার চেঞ্জ, তাই। দাঁড় মেপে দেখছি। উর্বি দৌড়ে গিয়ে রাউনাফের টেবিল থেকে থার্মোমিটার নিয়ে আসে। রাউনাফ তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি জানো থার্মোমিটার প্রথম কবে আবিষ্কার হয়েছিল? উর্বি অবাক হয়ে বলে, তা আমি কিভাবে জানবো? এটা তো আপনার জানার কথা। যদিও বিভিন্ন সময়ে এসে সংস্করণ হয়েছে, তবে খুব সম্ভবত 1714 সালের দিকে। অবশ্য একেবারে নিখুঁত সংস্করণ হয়েছে 1966 সালে। তো কি হয়েছে, এসব কেন বলছেন? উর্বি অবাক হয়ে জানতে চায়। রাউনাফ উর্বির চোখের দিকে তাকিয়ে বলে, থার্মোমিটার আবিষ্কারের আগে স্ত্রীরা তাদের স্বামীর কপালে হাত দিয়ে ছুঁয়ে জ্বর দেখত। স্ত্রীর প্রতি স্বামীর অত্যন্ত সরল একটি আহ্বান। উর্বি লজ্জায় মাথা নিচু করে রাখে। তার প্রজাপতিগুলো কি আশকারা পেল মানুষটা থেকে? রাউনাফ স্বাভাবিকভাবে বলে, বসো এখানে। উর্বি হাসে, লজ্জিত ভঙ্গিতে বলে, আপনার জ্বর নেই তাই না? ভান করছিলেন কেন আপনি এতক্ষণ? একটু সহানুভূতি পেতে চাচ্ছিলাম। আমি একজন ডাক্তার, সারাদিন অন্যদের সেবা দেই। আমারও ইচ্ছা করলো কেউ আমার সেবা করুক। মিথ্যা সহানুভূতি পেতে চাইতে নেই। রাখালের কাহিনীটা জানেন না? রাউনাফ উর্বিকে দেখে। উর্বির চোখে মুখে সংকোচ, লজ্জা। রাউনাফ বলে, কি হয়েছিল? চোখ মুখ শুকনো ছিল কেন? উর্বি তাকায়, বলে, কই না তো, কি হবে? আপনার এমনটা কেন মনে হলো? তখন তোমাকে নোটিস করলাম। আপনি আমায় নোটিস করেন? খুবই নিচু স্বরে কিন্তু দৃঢ়ভাবে উর্বি জানতে চায়। রাউনাফ উর্বির দিকে তাকিয়ে আছে। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, মনে তো হচ্ছে করি। উর্বি চুপ হয়ে যায়। রাউনাফ কিছু বলতে যাবে তখনই দরজায় টোকা পড়ে। আজমিরি ডাকছে। অন্তরা পা পিছলে ওয়াশরুমে পড়ে গিয়েছে, তাকে হসপিটালে নিতে হবে। ওয়েটিং রুমে দাঁড়িয়ে রাউসানারা কাছে। উর্বি সবার মুখের দিকে তাকায়। সবাই বিষণ্ণ মুখে মেঝের দিকে দৃষ্টি দিয়ে বসে আছে। এমন পরিস্থিতি আসবে খানবাড়িতে কেউ কি ঘুণাক্ষরেও টের পেয়েছিল? অন্তরার মিসক্যারেজ হয়ে গিয়েছে, চেষ্টা করেও কিছু করতে পারেনি ডাক্তাররা। উর্বি সবাইকে ঘুরে ঘুরে দেখে রাউসানারার দিকে এগিয়ে যায়। কাঁধে একটা হাত রাখতে রাউসানারা মুখ তুলে তার দিকে তাকায়। কাঁদবেন না মা, এই সময় অন্তরার আমাদের প্রয়োজন। ও আমাদের থেকে ভরসা নেবে, আপনি কাঁদবেন না। রাউসানারা শাড়ির আঁচল দিয়ে চোখ মোছে, তারপর ধরা গলায় বলে, আমি খারাপ শাশুড়ি হতে পারি বৌমা, তবে মনে যাতে কখনো ওর খারাপ চাইনি। চেয়েছি যেন সুস্থভাবে আমার নাতি নাতনিকে দুনিয়ায় আনতে পারে, আর নিজেও যেন সুস্থ থাকে। আপনি যান, ওর কাছে যান। ওর শারীরিক যন্ত্রণার ভাগ তো আমরা কেউ নিতে পারবো না। ওকে দুটো কথা বলে ওর মানসিক যন্ত্রণা ভুলিয়ে দিতে চেষ্টা করুন। আপনি যান মা, এটা তো কখনো মায়ের আদরও পায়নি শুনেছি। রাউসানারা উর্বির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর পায়ে অন্তরার কেবিনের দিকে এগিয়ে যায়। সামিউলের শার্ট খামচে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে অন্তরা। সামিউল শক্ত করে আগলে ধরে আছে অন্তরাকে। অন্তরা কোনো কথা বলতে পারছে না, কেঁদেই যাচ্ছে। সামিউল অন্তরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, প্লিজ এভাবে ভেঙে পড়ো না অন্ত, প্লিজ। আমি কি পাপ করেছিলাম সামিউল? কেন আমার সাথে এমন হলো বলো না। আল্লাহর ইচ্ছে অন্ত, তুমি একদম ভেঙে পড়ো না, আমাকেও ভেঙে দিও না। ডক্টর বলেছে আমরা 6 মাস পরেই আবার বেবির জন্য চেষ্টা করতে পারবো। তাতে কি হবে সামিউল? অন্য কাউকে তো পাবো আমরা। আর যে চলে গিয়েছে তাকে নাই বা চোখে দেখলাম তাকে, তবে সে তো আমারই ছিল সামিউল, আমার সন্তান। কাঁদতে থাকে অন্তরা। রাউসানারা কেবিনের বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে।
সে ভেতরে ঢোকে না। সামিউলের মতো করে সে নিশ্চয় সান্ত্বনা দিতে পারবে না। অন্তরা কাঁদতে কাঁদতে বলতে থাকে, আচ্ছা শামিউল, মা কি আবার আমাকে দূরে ঠেলে দেবেন? বলো না, আমার সাথে কেন হলো এইসব? রাশনারা শুনছে সেসব কথা। সে চুপ করে দাঁড়িয়ে থাকে। অন্তরাকে 2 দিন হয় বাড়িতে নিয়ে আসা হয়েছে। শরীরটা অনেকটাই সুস্থ, তবে মানসিকভাবে পুরোটাই বিধ্বস্ত। উর্বি সব সময় চেষ্টা করেছে তাকে আগলে রাখার, মানসিকভাবে সাপোর্ট দেওয়ার। বিষাদের সময় কাটতে না কাটতেই রাউশান মঞ্জিলে একটা খুশির সংবাদ এসেছে। সায়মী নাবিলের মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। সায়মী গোল্ডেন জিপিএ 5 পেলেও নাবিলের গোল্ডেন মিস গিয়েছে। ডক্টর রাউনাফ করিম খান ছেলে মেয়ের রেজাল্টে ভীষণ খুশি। পুরো হসপিটালে সায়মী নাবিলের স্কুলে মিষ্টি বিলি করেছে। নিজে গিয়ে নাবিল সায়মীর নানা বাড়ি দাদা বাড়িতে মিষ্টি দিয়ে এসেছে। এরপর সুমনা আর ঝুমুদের বাড়ি হয়ে সোজা রাউশান মঞ্জিলে ঢুকেছে। পাপাকে দেখে সায়মী ছুটে যায়। রাউনাফ মেয়েকে আগলে নেয়। দোতলা থেকে বাবা মেয়ের এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে থাকে উর্বি। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে রাউনাফ বলে, ভীষণ খুশি হয়েছে মামনি, ভীষণ। সায়মী হাসে। রাউনাফের চোখ খুঁজছে নাবিলকে। সায়মী বলে, কাকে খুঁজছো? সে কোথায়? গোল্ডেন পাইনি বলে মন খারাপ? জানি না, দেখে তো মনে হয়নি। রাউনাফ নাবিলের রুমের দিকে এগিয়ে যায়। তারপর দরজা ধাক্কাতে থাকে। খানিক বাদে নাবিল দরজা খুলে দেয়। রাউনাফ ছেলেকে দেখে তারপর নরম গলায় বলে, বাবা এইসব রেজাল্ট? আই নো পাপা, তোমার কাছে ম্যাটার করে না। আমি মন খারাপ করে নেই পাপা, মোটেও নেই। আমি বিন্দাস আছি। আমি তোমার ছেলে চিল। রাউনাফ হাসে। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, প্রাউড অফ ইউ বেটা। উর্বি তাকিয়ে তাকিয়ে দেখছে। সে যত দেখছে এই পরিবারটিকে ততই মুগ্ধ হচ্ছে। বাবা সন্তানদের কি চমৎকার সম্পর্ক। উর্বি যখন 5 বছর বয়স, উপমার তখন 1 বছর। তার বাবা হঠাৎ স্ট্রোক করে মারা যায়। উর্বি ঠিক জানেই না বাবা কেমন হয়। রাউনাফের তার ছেলে মেয়েদের প্রতি অগাধ স্নেহ দেখলে উর্বির মন ভরে যায় সব সময়। উর্বি রাউনাফ করিম খানের এই রূপটাকেও ভীষণ পছন্দ করে, ভীষণ। অন্তরার মন ভালো করার জন্য রাউনাফ একটা পদক্ষেপ নিয়েছে। সে সামিউলকে আর অন্তরাকে চট্টগ্রাম পাঠিয়েছে মোহনা আর শাফিউলের কাছে। জায়গা পরিবর্তন করলে মন ভালো হবে তাই। অবশ্য এই উদ্যোগটা রাউনাফ নিয়েছে রওশনারার কথায়। তা অবশ্য কেউ জানে না। রওশনারা বলতে দেয়নি, শুধু উর্বি জানে। এই বাড়ির সব মানুষগুলো কি আদুরে। কারো মধ্যে বিন্দু মাত্র অন্ধকার উর্বি খুঁজে পায় না। সবটা কি এতটাই সাদা? উর্বির কালো অতীত নিয়ে জড়িয়ে গিয়েছে এই সাদা মানুষগুলোর সাথে। কি অদ্ভুত। হাত বাড়িয়ে উর্বি ফোনটা নেয়। ভেবেছে সে রাউনাফকে ফোন দেবে। ব্যস্ততায় রাউনাফ না দিক ফোন, সে দেবেই। তাতে যদি ডাক্তার সাহেব তাকে হ্যাংলা মহিলা ভাবুক। স্বামীর নৈকট্য পেতে চাওয়া কোনো হ্যাংলামো নয়। এটা কোনো নির্দিষ্ট বয়সে চকবাঁধা নিয়ম না। জীবনের 7টা বছর অন্ধকার কারাগারের মতো জীবন কেটেছে উর্বির। এখন সে মুক্ত। বাইরের মানুষ কি বুঝবে মুক্তির আনন্দ? উর্বি আনন্দ প্রকাশ করবে না? সব মেয়ের মতো তারও মনের কোথাও সুপ্ত বাসনা ছিল একটা সংসারের। আজ সেটা তার হয়েছে। সে মুক্ত স্বাধীন পাখির মতো হুটোপুটি করবে না? ভাবুক উর্বিকে হ্যাংলা সবাই। উর্বি তার স্ত্রী হবার সব শর্ত পালন করবে এবং সব চাহিদা পোষণ করবে, যা আর 5টা সাধারণ স্ত্রী করে। এই জীবন উর্বিকে বাঁধতে চাইছে। উর্বিও লাই দেবে এই জীবনকে, তার চাহিদাকে, তার বাসনাকে। অবশ্যই দেবে। ফোনের লক খুলে রাউনাফকে ফোন দেওয়ার আগেই টুংটাং আওয়াজে একটা নোটিফিকেশন চোখে পড়ে উর্বির। সে কৌতূহল বশত মেসেজটি ওপেন করে। এই আইডিটা কার উর্বি জানে না। কিছু ছবি পাঠানো হয়েছে উর্বিকে। ছবিগুলো দেখে উর্বির হাত পা ঠান্ডা হয়ে যায়। সেই স্তব্ধ হয়ে বসে থাকে। উচ্ছ্বাস একটি বার্তাও পাঠিয়েছে। সেদিন সম্ভবত গালাগাল করেছেই তোমাকে। সরি পাখি, ভুল হয়েছে, আর করবো না। আর এই ছবিগুলো দেখো, কি সুন্দর লাগছে আমাদের। উর্বির সাথে সাথে আইডিটাকে ব্লক করে দিয়ে বসে থাকে। খুঁজে খুঁজে ঠিকই পেয়ে গিয়েছে উচ্ছ্বাস উর্বিকে। উর্বি কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। রাউনাফকে বলে দেবে, কিন্তু কি হবে? যদি কোনো স্টেপ নেয় তবে জানাজানি হবে আবারও সবাই উর্বির দিকে আঙ্গুল তুলবে। সবাই তাকে নষ্টা বলবে। উর্বি চাইলেও পারবে না ঢাকতে তার কলঙ্ক। সবাই যে রাউনাফ নয়, সবাই উর্বিকে থুথু দেবে। আবারও নেমে আসবে উর্বির জীবনের সেই দুর্যোগের ঘনঘটা। কথা শুনিয়ে শুনিয়ে মেরে ফেলবে উর্বিকে। কিভাবে সবটা ম্যানেজ করবে উর্বি? উর্বির শরীর কাঁপতে শুরু করে। সে নিজের ফেসবুক আইডিটাকে ডিলিট করে দেয়।
কিছু ব্যবহার করবে না সে। সে গুটিয়ে নেবে এই সব কিছু থেকে। তার গণ্ডি হবে শুধু এই বাড়ি, এই সংসার, এই মানুষগুলো আর রাউনফ। কেউ তার নাগাল পাবে না। নাবিল শর্মি আর শাইমির ঘরের বাইরে দাঁড়িয়ে ডাকে, আসবো আমি? শর্মি পড়ার টেবিলে, শাইমি শুয়েছিল। সে উঠে বসে। আয়। নাবিল ঘরে ঢোকে, তার হাতে একটি প্যাকেট। শাইমি বলে, কি তোর হাতে ওটা? একটা হকি ম্যাচ জিতে আসলাম, ভাবলাম তোদেরকে ট্রিট দেই। শর্মি লাফিয়ে ওঠে, দ্রুত এসে নাবিলের হাত থেকে প্যাকেটটা নিয়ে বলে, কি এনেছো ভাইয়া? ওয়েস্ট ক্যাফে থেকে বারবিকিউ চিকেন ফ্রাই আর বার্গার। শর্মির চোখ খুশিতে চকচক করে ওঠে। শাইমি বলে, ঠিক আছে, তবে এখানে 4টা প্যাক কেন? দাদু তো খায় না, পাপা তো বাড়িতে নেই, ছোট চাচু আর অন্তরা চাচি নেই, আমিরুন খালামুনিও নেই। নাবিল ফোন হাতে নিয়ে গাছাড়া ভঙ্গিতে বলে, কেন, তোর ছোট মা আসে না? সেও তো দাবি করে সেই পরিবারের লোক। দিয়ে দিস 1 প্যাকেট। কথাটি বলে নাবিল মোবাইলে মনোযোগ দেয়। শায়মি আর শর্মি একে অপরের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। নাবিল ওদের দিকে তাকিয়ে ধমকে বলে, অত আসতে হবে না, কিছু খেতে দেওয়া আর মা বাবা এক না, জাগিয়ে দিয়াই। ডেকে আনিস না আবার, আসলেই বকবক করে জ্ঞান দিতে দিতে আবার মাথা ব্যথা করে দিবে। পাপার সাথে থাকতে থাকতে পাপার মতো হয়ে গিয়েছে। ধ্যাৎ। শায়মি আর শর্মি হাসতেই থাকে। শায়মি শর্মিকে একটা প্যাকেট দিয়ে বলে, যা গিয়ে দিয়ে আয়। শর্মি প্যাকেটটা নিয়ে চলে যায়। 5 মিনিট পর আবারও ফিরে আসে। নাবিল বলে, কি আমার কথা শুনে নেয়নি? শর্মি মাথা নাড়ায়, শুকনো গলায় বলে, দরজা দিয়ে উকি দিয়ে দেখি আন্টি শুয়ে শুয়ে কাঁদছে, আমি আর ডাকিনি। নাবিল শায়মি একে অপরের দিকে তাকায়। নাবিল অবাক হয়ে বিড়বিড় করে বলে, সমস্যা কি এই পাগল মহিলার? রাউসানারা লিভিং রুমে বসে আছে। রাউনাফ আজ বেশ রাত করে ফিরেছে। মাকে দেখে বলে, কি ব্যাপার, এত রাতে এখানে বসে আছো যে? রাতে খেয়েছো সবাই? খেয়েছি, বৌমা খায়নি শুধু। কেন? জানি না, সন্ধ্যা থেকে ঘরে শুয়ে আছে। গিয়েছিলাম, বলল মাথা ব্যথা, চোখ ফুলে আছে, দেখে তো মনে হয় কেঁদেছে। রাউনাফ তার মায়ের দিকে তাকায়। রাউসানারা বলে, বৌমা তোর থেকে কষ্ট পাচ্ছে না তো? কি বলছো মা তুমি? আমি কেন কষ্ট দেব? এই যে তুই দিনের 16 ঘন্টা বাইরে বাইরে থাকিস, বৌমার দিন কিভাবে কাটে জানতে চাস? রাউনাফ উঠে দাঁড়ায়, সে উর্বির কাছে যাবে। রাউসানারা বলে, বড় খোকা। রাউনাফ দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ মা। বৌমাটা বড্ড ভালো মেয়ে, অবহেলা করিস না। জানি তুই শিমলাকে ভালোবাসিস, কিন্তু উর্বিও তো তোর স্ত্রী। রাউনাফ মায়ের কথার জবাব না দিয়ে চলে যায়। দরজা খুলে রাউনাফ ভেতরে ঢোকে। উর্বি ঘর অন্ধকার করে শুয়ে আছে। রাউনাফ বাতি জ্বালিয়ে দেয়। উর্বি উঠে বসে, তার চোখে মুখে সংকোচ। সে তার মুখ হাসি হাসি করার চেষ্টা করে। রাউনাফ ফ্রেশ হয়ে একটা সাদা রঙের পাঞ্জাবি পরে, তারপর এসে তার কাছে এসে বসে। উর্বি তাকিয়ে বলে, খেয়ে এসেছেন তাই না? হুম। দাঁড়ান, বিছানা গুছিয়ে দিই। উর্বি উঠে দাঁড়ায়। রাউনাফ উর্বির হাত টেনে ধরে বসিয়ে দেয়। সরাসরি উর্বির চোখে চোখ রেখে বলে, কি হয়েছে? কই কিছু না তো। মা বলল তুমি অসুস্থ। হ্যাঁ, ঠান্ডা লেগে মাথা ধরেছে। ঠান্ডা লেগে মাথা ধরেছে নাকি কেঁদে কেঁদে মাথা ধরিয়েছ? উর্বি রাউনাফের দিকে তাকায়। সে কি বলবে কিচ্ছু খুঁজে পাচ্ছে না। মা তোমার জন্য কত চিন্তা করছে তুমি জানো? মা ভাবছে আমি তোমাকে কষ্ট দিচ্ছি। উর্বি চুপ। রাউনাফ বলতে থাকে, বলো আমাকে কিসের জন্য কষ্ট পাচ্ছ? আনরোম্যান্টিক রাউনাফ খুবই দরদ দিয়ে জানতে চায়, কিন্তু বোকা উর্বি বলে না সত্যিটা। সে শুধু রাউনাফের দিকে তাকিয়ে বলে, কখনো যদি আমি বুঝে যাই আপনার আমার প্রতি বিতৃষ্ণা জন্মেছে, সেদিন আমি বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলবো। আমি মরে যাব ওই দিন। এতটা অসম্মানিত আমি কখনোই হতে চাইবো না। রাউনাফ তাকিয়ে থাকে। উর্বি চুপচাপ। রাউনাফ কিছুক্ষণ পর একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ওঠো। উর্বি নিজেকে সামলে নিয়ে বলল, কোথায় যাব? অজু করে এসো। উর্বি তাকিয়েই থাকে। রাউনাফ গম্ভীর হয়ে বলে, যাও বলছি। উর্বি চুপচাপ অজু করে চলে যায়। রাউনাফ ঘরের মেঝেতে দুটো জায়নামাজ বিছিয়ে দেয়। উর্বি মাথায় ঘুমটা টেনে বেরিয়ে আসে। রাউনাফ বলে, চলো 2 রাকাত নফল নামাজ আদায় করি। উর্বি চুপচাপ মাথা নাড়ায়। তারপর দাঁড়িয়ে যায় স্বামীর কিছুটা পেছনে বিছিয়ে রাখা জায়নামাজে। আদায় করে নেয় নফল নামাজ। মোনাজাত শেষ করে রাউনাফ উর্বির দিকে ঘুরে বসে। উর্বি তার দিকে তাকিয়ে আছে। রাউনাফ বলে ওঠে,
অস্থিরতা কমেছে কিছুটা? উর্বি মাথা নাড়ায়। রানব বলে, এবার বলো, এমন অস্থিরতা কেন ভুগছো? তোমার কেন মনে হচ্ছে আমার তোমার প্রতি বিতৃষ্ণা জন্মাবে? উর্বি চুপ করে থাকে। রানব বলতে থাকে, সরাসরি বলবা, আমার আচরণে তোমার মনে হচ্ছে আমি তোমায় এতটা অ্যাভয়েড করি? উদাসীন কিংবা এখন আমি দোটানায় রয়েছি সম্পর্ক নিয়ে এমন কিছু মনে হচ্ছে? উর্বি কোনো জবাব দেয় না। রানব আবারও বলে, স্বামী স্ত্রীর সম্পর্কটা ঠিক কিরকম জানো মৃদুলা উর্বি? একটা দালানের মতো। একটা উঁচু দালান তৈরি করতে যেমন শুরুতেই এর ভিতটা মজবুত করতে হয়, তেমনি স্বামী স্ত্রীর সম্পর্কের বেলায়ও না তাই। আর এই সম্পর্কের ভিত মজবুত করা মানে কি বোঝায় জানো? একে অপরের প্রতি নির্ভরতা তৈরি করা, বিশ্বাস জন্মানো, আস্থা জন্মানো। শারীরিক মোহ ভালোবাসা সেখানে অনেক পরে আসে উর্বি। সেই বন্ধন ওই দালানে ঢালাইয়ের মতো কাজ করে। আমি অপেক্ষা করেছি আমাদের দুজনের ভিতটা তৈরি করার, মজবুত করে। তোমার প্রাপ্য অধিকার না দিয়ে আমি তোমাকে অসম্মান করতে চাইনি মৃদুলা উর্বি, কিন্তু এখন মনে হচ্ছে আমি তোমাকে অসম্মান করে ফেলেছি। আই এম সরি। উর্বি উঠে দাঁড়ায়। জায়নামাজ গুছিয়ে রেখে রানফের দিকে তাকিয়ে বলে, ছি ছি, আমি কখনোই এমনটা ভাবিনি, কখনো না। রানফ তাকিয়ে আছে। উর্বি বলতে থাকে, আমি তো বরং সম্মানিত হয়েছি এইটা ভেবে যে কেউ আমার মনটাকে সময় দিয়েছে, আমার শরীরটাকে প্রাধান্য দেয়নি। কেউ আমার মনটাকে আটকে ফেলেছে, আমার শরীর না আটকানোর প্রয়াস করি। দুজনেই চুপচাপ। রানফ উর্বির কিছুটা কাছে এগিয়ে আসে। উর্বি চোখ তুলে একবার রানফের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। রানফ বলে, অনেকটাই সময় নিয়েছে আমি মন আটকাতে, তাই না? হ্যাঁ, 6 মাস 3 দিন। আর আমি? উর্বি জানতে চাই। রানফ ম্লান হাসে। হেসে বলে, 6 মাস 3 দিন। উর্বি চুপ। রানফ ধীরে ধীরে বলে, বলো, কি ভাবছো এখন? নির্ভরশীল হয়ে পড়েছি, ভিতটা খুব মজবুত ঠেকছে। রানফ হেসে উর্বিকে কাছে টানে। উর্বি চুপ। রানফ বলতে থাকে, আর জানতে পেরেছি আপনাকে। আমাকে? হুম। কি? আমি কি? উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে রানফের চোখে চোখ রাখে। ওই দুটো চোখের সরল দৃষ্টি দেখে সে নির্দ্বিধায় বলতে থাকে, আমার নষ্ট জীবনের ভজন শুনে কান্না পচিয়ে ফেলা লোক, সব কিছু আমাদের ছিল না, তবে আরেকটা বার সব আমাদের হোক। রানফ হেসে বলে, পোয়েট্রি? উর্বি মাথা নাড়ায়। অস্ফুট স্বরে বলে, প্রেম বন্দনা, একটা আরজি। রানফ হেসে উর্বিকে কোলে তুলে নেয়। উর্বি আপ্লুত হয় আবেগে। তাকিয়ে থাকে সরল চিত্তের মানুষটার দিকে। মনের প্রজাপতিগুলো নির্বিঘ্নে উড়ে বেড়াচ্ছে। আজকেও তাদের আশকারা দিচ্ছে, লাই দিচ্ছে তাদের। রং বেরঙের রঙিন স্বপ্ন চোখের সামনে ভাসছে। একটা সংসারের স্বপ্ন, ভালোবাসাময় সংসার। উর্বির ভীষণ প্রত্যাশিত, ভীষণ কাঙ্ক্ষিত। অত শত ভাবতে ভাবতে মাথার নিচে বালিশ থাকে তার। বিছানার চাদর খামচে ধরে নিজের লজ্জা মাখা মুখটা ঘুরিয়ে নেয়। এতক্ষণ যার চোখে সরাসরি চোখ রেখে কথা বলেছে, এখন পারছে না চোখ মেলাতে। আর এই অবাধ্য প্রজাপতিগুলো একটু বেশি উঠছে, বেসামাল। রানফ উর্বির মুখের দিকে তাকিয়ে থেকে উর্বির ডান হাত টেনে চুমু খায় হাতের পিঠে। উর্বি আষ্টে পৃষ্ঠে রানফকে জড়িয়ে ধরে। মুখ লুকায় রানফের বুকে। তার এই আবেগে মুহূর্তে সে লুকোতে চায় ওই মুখটা ওই প্রশস্ত বিশ্বস্ত বুকে। রানফ হাত বুলিয়ে দেয় উর্বির মাথায়। দৃষ্টি দিয়ে দৃষ্টি থেকে অনুমতি নেওয়া হয়, মন দিয়ে মন থেকে অনুমতি নেওয়া হয়। পবিত্র ভালোবাসাবাসীতে আবেশিত হওয়ার আগে রানফের চোখে ভেসে ওঠে তরুণী সীমালার হাস্যোজ্জ্বল ছবিটা। খিলখিলিয়ে হাসি শুনতে পায় সে। মুহূর্তেই অস্বস্তিতে, আত্মগ্লানিতে ছেয়ে যায় তার মুখ, থেমে যায় সে। উর্বি চোখ মেলে তার দিকে তাকায়। রানফ উঠে বসে। অস্বস্তি পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। উর্বি উঠে বসে। রানফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বোকা উর্বি পড়ে ফেলে রানফকে। পেছন থেকে আঁকড়ে ধরে নরম গলায় বলে, ঠকাচ্ছেন না আপনি নাবিলের মাকে, ঠকাননি আপনি। প্লিজ নিজেকে ছোট ভাববেন না, আমি ছোট হব তাতে। রানব ধীরে ধীরে ঘুরে উর্বির দিকে তাকায়। উর্বি তার দিকে তাকিয়ে আছে। রানব বলতে থাকে, যেটা সীমালার জন্য আছে সেটা শুধু সীমালার। আমি যেটা তোমায় দেব সেটা শুধু তোমার থাকবে উর্মি। আমি সীমালা বা উর্বি কাউকে অসম্মান করতে পারবো না। উর্বি হাসে, বলে, জানি তো আপনি সীমালাকে অসম্মান করলে একজন নারী হিসেবে আমিও অসম্মানিত হতাম, ঠুনকো লাগতো এই সম্পর্কটা। কথাটা বলে উর্বি রানফের হাত টেনে নেয়। হাতটা নিজের মাথায় রেখে নরম গলায় বলে, আমি চাই আপনি নাবিলের মাকেও সম্মান করবেন আর আমাকেও। আপনি আরো সময় নিন, আপাতত আমার মাথায় হাত বুলিয়ে দিন, এটুকুই যে অনেক সম্মানের।
রানাফ তাকিয়ে আছে উর্বির মুখের দিকে, বলে ওঠে, তুমি আমায় জাজ করবে? কখনোই না। সময় নিতে চান আরো? রানাফ মাথা নাড়ায়, অস্ফুট স্বরে বলে, আজ যদি আমি তোমাকে ফিরিয়ে দেই সেটা হবে তোমার প্রতি আমার চরম অসম্মান। আমি তো বললাম আমি সীমালা বা তুমি কাউকে অসম্মান করতে পারবো না। উর্বি তাকিয়ে আছে। রানাফ উর্বির মাথাটা নিজের বুকে ঠেকিয়ে বলে, দুজনেই আমার কাছে খুব সম্মানের। উর্বি চুপ করে আছে। রানাফ ধীরে ধীরে উর্বির কপালে চুমু খায়। উর্বির গাল আগলে ধরতেই সে টের পায় তার হাত ভিজে গিয়েছে। উর্বির চোখে পানি। রানাফ চোখ মুছিয়ে দিয়ে বলে, চলো বারান্দায় বসি। দুজনে পাশাপাশি একটা বেঞ্চিতে ঘনিষ্ঠ হয়ে বসে আছে। আকাশে ঝলমলে এক চাঁদ। দুজনে তাকিয়ে আছে সেদিকে। রানব এক হাত দিয়ে আগলে রেখেছে উর্বিকে। উর্বি ধীরে ধীরে এলিয়ে দেয় তার মাথাটা রানফের কাঁধে। রানব মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মন খারাপ করে দিয়েছি তোমার? মন ভালো করে দিন তবে। কিভাবে? একটা গান গেয়ে। গান? আর আমি? এটা একটু বেশি আশা করে ফেললে না উর্বি? হ্যাঁ করেছি। জানেন আমি দীর্ঘ 6 বছর কোনো গান শুনিনি, ভালোবাসার গান। রানব চুপ করে থাকে। উর্বি বলে, প্লিজ গান না, সত্যি বলছি আমার মন ভালো হয়ে যাবে। আমি বড্ড বেসুরে। দরকার নেই সুরের। রানব কিছুক্ষণ চুপ করে থেকে সংকোচ কাটিয়ে গাইতে শুরু করে, এখন অনেক রাত, আমার কাঁধে তোমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। উর্বি রানফের কাঁধ থেকে মাথা উঠিয়ে রানফের দিকে তাকায়। রানফ লজ্জিত ভঙ্গিতে বলে, উফ, বলেছিলাম না আমি বেসুরো। আচ্ছা বাদ দাও। উর্বি রানফের হাত টেনে ধরে, ধমকের সুরে বলে, গান বলছি। রানফ হাতের দিকে তাকিয়ে উর্বিকে আগলে নেয়, তারপর গাইতে শুরু করে, ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। উর্বি আঁকড়ে ধরে থাকে রানফকে। রানফ গাইতে থাকে, ও এখন অনেক রাত, আমার কাঁধে তোমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। বোকা উর্বির চোখ বেয়ে পানি পড়তে থাকে প্রাপ্তির আনন্দে। রানফ হাত বাড়িয়ে পরম যত্নে সে পানি মুছিয়ে দিয়ে স্বাভাবিকভাবে কবিতার মতো করে বলে ওঠে। উর্বি আর অপেক্ষা করে না, রানফকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। রানফ একটা গভীর নিঃশ্বাস ফেলে। উর্বির কান্না থামার অপেক্ষা না করেই উঠে তাকে কোলে তুলে নেয়। সমস্ত পিছুটান গ্লানি কাটিয়ে শুরু করতে যাচ্ছে নতুন এক অধ্যায়। কপালে চুমু এঁকে উর্বির ভেজা চোখের পাতায় চুমু খায়। উর্বির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, কাঁদবে না, আমি আছি, আমি থাকবো। উর্বি ঘুমন্ত রানফকে দেখছে, এক দৃষ্টে তাকিয়ে আছে সেই তখন থেকে। চোখ ফেরায় না সে। লোকটা কেমন বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে ঘুমায়। ঘুমালে কি নিষ্পাপ দেখতে লাগে। ঘুমন্ত রানফকে দেখে মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছে। আচ্ছা, কি স্বপ্ন দেখছে এই লোক? নিশ্চয়ই কোনো রোমান্টিক স্বপ্ন নয়। হয়তো দেখছে কারো অপারেশন করছে। অপারেশন থিয়েটারে নার্সদের ধমকাধমকি করছে। সিস্টার, গজ কোথায়? স্টুপিড সিস্টার, নাইফ কোথায়? আহাম্মক সিস্টার, ব্লেড কোথায়? নিশ্চয় এইসবই দেখছে। কপালটা কিরকম কুচকে আছে। স্বপ্নে সিস্টার আর ইন্টার্ন ডক্টরদের ধমকাচ্ছে বলেই কুচকে আছে কপাল। দীর্ঘ সময় পরে ধীরে ধীরে রানফের কপালে সে রেখা বিলীন হয়। উর্বি ভাবে অপারেশন নিশ্চয়ই সাকসেসফুল হয়েছে। স্বপ্নে তাই কপাল আর কুচকে নেই। কথাগুলো ভাবতে ভাবতে উর্বির হাসি পেয়ে যায়। দৃষ্টি ঘুরিয়ে রানফের গায়ের দিকে তাকায় উর্বি। তাকাতে লজ্জায় মিয়ে যায় সে। গায়ের চাদরটা কিছুটা সরে গিয়েছে। ফর্সা চওড়া পুরুষালী উদাম লোমশ বুকের কিছুটা দেখা যাচ্ছে। উর্বি হাত বাড়িয়ে চাদরটা গলা অবধি টেনে দেয় ভালো করে। সে খেয়াল করলো এখন তার মধ্যে বিন্দু মাত্র সংকোচ নেই, নেই কোনো জড়তা। কেনই বা থাকবে? রানব বেঘুরে ঘুমোচ্ছে। উর্বির একটু মানুষটার গালে ছুঁয়ে দিতে ইচ্ছে হলো হঠাৎ। ছুঁয়ে দেবে নাকি? না থাক। যদি রানফের ঘুম ভেঙে যায়? তার হাত নিষ্পিস করছে, সে ছুঁয়েই দেয়। আলতো করে গালে হাত রাখে। রানফ মৃদু নড়তে সে দ্রুত হাত সরিয়ে নেয়। রাতে সেই মধুর দৃশ্যগুলো তার চোখের সামনে পুনরায় দৃশ্যায়িত হয়। পুনরায় লজ্জায় গুটিয়ে যায় সে। রানফের থেকে কিছুটা চাদর নিজের দিকে টেনে নেয়, ঢেকে নেয় নিজের আলুথালু বেশ। এরপর অন্য পাশে ফিরে শোয়। চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে থাকে জানালার দিকে দৃষ্টি দিয়ে। জানালাটা কাল রাতে বন্ধ করা হয়নি, পর্দাটাও এক পাশে সরিয়ে রাখা।
সকালের মিষ্টি কড়া রোদে সে ঘরের ভেতরে বেহায়ার মতো ঢুকে পড়েছে। অনুমতি নেয় না রানা উর্বি দম্পতির। রানাফের ঘুম ভেঙে গিয়েছে। উর্বি যখন তার গালে হাত রেখেছে তখনই উর্বি ওদিক ফিরে শুতে সে চোখ খুলে তাকায়। তারপর উর্বির পিঠের দিকে তাকিয়ে মুচকি হাসে। কিছু সময় পর উর্বি উঠে বসে। রানা চোখ বন্ধ করে নেয়। বিছানায় অগোছালো হয়ে পড়ে থাকা উর্বির বেগুনি রঙের সুতির শাড়ির আঁচল উঠিয়ে সে ভালো করে জড়িয়ে নেয় নিজের শরীরে। একটা মৃদু হাই তুলে অলস ভঙ্গিতে খোলা চুলগুলো খোপা করে নেয়। তারপর ঘুরে রানাফের দিকে এক পলক তাকিয়ে ধীরে ধীরে বিছানা থেকে নামে। ঘরে পড়া চপ্পলে পা ঢুকিয়ে আলমারির কাছে যায়। বেছে নেয় একটা পছন্দের শাড়ি। কিচেনে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। উর্বি দোতলা থেকে কিছু শুনতে পাচ্ছে না। বাড়িতে তো মহিলা বলতে শুধু রওশনারাই রয়েছেন। আমিরুনও বাড়িতে নেই। কারা কথা বলছে তবে? উর্বি তাড়াহুড়ো করে সিঁড়ি ভেঙে নামছে। ইতিমধ্যে সকাল 9:30 বেজে গিয়েছে। রানব আজ 11টায় চেম্বারে বসবে। রান্নাঘরের কি অবস্থা কে জানে। আমিরুন নেই। কাল উর্বিও বিকেল থেকে ঘরে বন্দী হয়েছিল। বাইরে এসে একটাবার দেখেওনি কেউ রাতে খেয়েছে কিনা। শর্মির আজ স্কুল ছুটি, তাই তাকে টিফিন করে দেওয়া ঝামেলা নেই। তবে ছেলে মেয়েগুলো এত সকাল অবধি না খেয়ে আছে ভেবে কেমন অপরাধ বোধ হতে থাকে উর্বির। এখন ঝটপট করে সব করে নিতে হবে তার। কিচেনের দিকে এগিয়ে যেতে উর্বি দাঁড়িয়ে যায়। তার ননদেরা জায়েরা 4 জনই রান্নাঘরে। উর্বি কিছুটা অবাক হয়ে তাকায় সবার দিকে। অন্তরা কিচেনে শুকনো মুখ করে একটা চেয়ারে বসেছিল। বাকি 3 জন কাজ করছে। উর্বিকে দেখে রুমা পাত্তা না দেওয়ার মতো করে বলে ওঠে, উঠেছো ভাবি? তুমি আজ গ্রিল পমফ্রেট করবে? সেদিন খেয়েছিলাম, কি যে ভালো করো ওটা। উর্বি অস্ফুট স্বরে বলে, তোমরা ভাবছো আমরা কোত্থেকে উদয় হলাম, তাই না? আমি উদয় হয়েছি আমার শ্বশুর বাড়ি থেকে, বড় আপা শ্বশুর বাড়ি থেকে, আর মেজো ভাবি আর অন্তরা চট্টগ্রাম থেকে উদয় হয়েছে। ভোর ভোর এসে পৌঁছালাম সবাই। এক নাগাড়ে জবাব দেয় রুমা। উর্বি অন্তরার দিকে তাকায়। খুব মায়া লাগে ওই মুখটা দেখলে। এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কেমন আছো? তোমার স্বামী আসেনি? অন্তরা মাথা নাড়ায়। অস্ফুট স্বরে বলে, এসেছে, রেস্ট নিয়ে বাজারে গিয়েছে। উর্বি সবার দিকে তাকায়। মোহনা বলে, শাফিউলের কলেজ থেকে ছুটি পায়নি। আমি কতদিন সবাইকে দেখি না। অন্তরাও বারবার বলছে বাড়ি আসতে চায়, তার জন্যই এলাম হুট করে সবাই। ভাইয়া তোমায় কিছু বলেনি? উর্বি মাথা নাড়ায়। সে এসবের কিছুই শোনেনি। মোহনা উর্বির দিকে এগিয়ে আসে। অনুসন্ধানী দৃষ্টিতে উর্বিকে দেখে মিটিমিটি হাসে। তারপর বলে, তোমাকে কি সুন্দর লাগছে ভাবি, একেবারে স্নিগ্ধ লাগছে। আমার দাদি বলেন ভেজা চুলে রমণী যখন সুপ্রভাতে রান্নাঘরে পা রাখে তখন রমণীর সেই স্নিগ্ধ সৌন্দর্য রান্নাঘরে দ্বিগুণ সৌন্দর্য বাড়িয়ে দেয়। উর্বি মোহনার কথা প্রায় এড়িয়ে গিয়ে থালাবাটি নাড়াচাড়া করতে থাকে। মোহনা হাসছে। মোহনার সাথে পাল্লা দিয়ে হাসছে রুমা। দুজনেই প্রায় সমবয়সী কিনা। আজমেরি চুলা থেকে চায়ের পাতিল নামিয়ে উর্বিকে উদ্দেশ্য করে বলে, উর্বি দুঃখিত, ভাবি তুমি যাও, আমরা এদিকটা দেখব। তুমি গিয়ে দেখো ভাইজানের কি লাগবে, তার তো আজ চেম্বার আছে। মোহনা হাসতে হাসতে বলে ওঠে, ভাইয়ার আবার কি লাগবে? ভাইয়ার যা লাগবে তা কাল। উর্বি মুখ চেপে ধরে মোহনার। আশেপাশে তাকিয়ে কণ্ঠস্বর নিচু করে অনুরোধের সুরে বলে, প্লিজ মোহনা, ওরা 3 ভাই বোন লিভিং রুমে পাচারি করছে। সবাই চুপচাপ হয়ে যায়। উর্বি রান্নাঘর থেকে বেরিয়ে দোতলায় উঠতে থাকে। আজ ঘর থেকে বেরোবেই না সে। ঘরের দরজার সামনে এসে উর্বি দাঁড়িয়ে যায়। ভেতরে আর পা রাখে না সে। অস্বস্তিতে পুরো মুখ ছেয়ে গেছে তার। ঘরের ভেতরে পা রাখবে কি রাখবে না তাই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। রানা ফ্রেশ হয়ে বিছানার একপাশে চুপচাপ বসে আছে। তার হাতে সীমালার ছবিটা। এক দৃষ্টিতে ছবিটার দিকেই তাকিয়ে আছে। মাথা নিচু করে রেখেছে বলে উর্বি তার দৃষ্টি পড়তে পারছে না। সে ঠায় দাঁড়িয়ে থাকে দরজার বাইরে। এই সময় ঘরে ঢুকে ওই মানুষটাকে অস্বস্তিতে ফেলতে সে ইচ্ছুক নয়, একেবারেই নয়। আন্টি, এখানে দাঁড়িয়ে কি করছো? শর্মির ডাকে উর্বি ঘুরে তাকায়। রানব মাথা তুলে তাকায়। উর্বি নিচু গলায় শর্মিকে বলে, এমনি দাঁড়িয়ে আছি, কিছু বলবে? হ্যাঁ, আজ বিকালে আমি আর আপু শাড়ি পরবো, তুমি পরিয়ে দেবে? উর্বি হেসে মাথা নাড়ায়। শর্মি চলে যায় নিজেদের ঘরের দিকে। রানব সীমালা ছবিটা রেখে উঠে দাঁড়ায়। ঘরের বাইরে এসে উর্বির সামনে দাঁড়িয়ে বলে,
কি হয়েছে? এখানে দাঁড়িয়ে আছো কেন? উর্বি নিচু গলায় বলে। এই তো ঘরেই ঢুকছিলাম। রাওনাফ চারপাশে দৃষ্টি বুলিয়ে উর্বির হাত ধরে, তারপর ঘরের ভেতর নিয়ে যায়। উর্বি তার হাতের দিকে তাকিয়ে আছে। সে খেয়াল করেছে এই মানুষটা তাকে ছুলে সে নতুন করে তার অস্তিত্ব টের পায়। উর্বির অস্তিত্বহীনতার জটিলতা কেটে যায় এই মানুষটার স্পর্শে। সম্মোহিত হয়ে থাকে উর্বি। ঘরের মধ্যে নিয়ে গিয়ে রাওনাফ উর্বির হাত ছেড়ে দেয়। তারপর টেবিলের উপর থেকে একটা কাগজ এনে উর্বির হাতে দেয়। উর্বি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়, অস্ফুট স্বরে জানতে চায়, কি এটা? তোমাকে ডেকেছে এলজিডি থেকে ইন্টারভিউর জন্য। জব? কিন্তু আমি তো অ্যাপ্লাই করিনি, আগেরটা তো স্বেচ্ছা ছেড়ে দিলাম। আমি দিয়েছিলাম সিভি। উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, চাকরি বাকরি করতে চাচ্ছি না আর আমি। কিন্তু কেন? কোয়ালিফিকেশন আছে, এক্সপিরিয়েন্স আছে, তুমি নিজেও তো চাইতে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? উর্বি চুপ করে থাকে। রাওনাফ তাকিয়ে আছে তার দিকে। উর্বি এক পলক রাওনাফের দিকে তাকিয়ে চোখ নামিয়ে বলে, অনেক আত্মনির্ভরশীল খেলা খেলেছি তো, এখন আমি পুরোপুরি আপনার উপর নির্ভরশীল থাকতে চাই। আমার স্বামীর উপর। এই সংসার ছাড়া আর কিছুতেই আমার কোনো ইন্টারেস্ট নেই। কথাগুলো বলে উর্বি বারান্দায় চলে যায়। গিয়ে রাওনাফের কবুতরগুলোকে খাবার দেয়। খোলা দরজা দিয়ে তাকে দেখতে থাকে রাওনাফ। উচ্ছ্বাস গিয়ে চুপচাপ সাখাওয়াত চৌধুরীর পাশে বসে। সাখাওয়াত চৌধুরী নিউজ পেপার থেকে চোখ সরিয়ে তার দিকে এক পলক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, হেয়ার স্টাইল চেঞ্জ করেছো, দেখতে ভালো লাগছে, এখন কিছুটা সভ্য লাগছে। উচ্ছ্বাস বাঁকা হাসি হাসে, আবারও কথা জবাবে বলে ওঠে, কেন ডেকেছ? আসার পর থেকে ঘরে ঢুকে বসে আছো, সারাদিন ল্যাপটপে আর গিটার, সমস্যা কি তোমার? আর কি করব তবে? খুন করব? উচ্ছ্বাস বলতে বলতে হেসে ফেলে। সাখাওয়াত চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বলে, সেন্ট মার্টিন কেন গিয়েছিলে বলো? হাওয়া খেতে। ঠান্ডা গলায় বলে উচ্ছ্বাস। এটা আমাকে বিশ্বাস করতে বলো না। উচ্ছ্বাস আগের চাইতেও দৃঢ় গলায় বলে, তাহলে শোনো, ওখানে গিয়েছিলাম একটা মার্ডার করতে, মেরে বাড়ি চাপা দিয়ে এসেছি। সাখাওয়াত চৌধুরী একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, তোমার মেজো চাচার ছেলে তোমার বয়সী, সে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে বাবার ব্যবসা সামলাচ্ছে, আর আমি এক হতভাগা পিতা যে কিনা ছেলে জেল থেকে ছুটবে কবে তার অপেক্ষায় এতদিন হদিয়ে মরেছি। কি পাপ করেছিলাম কে জানে। উচ্ছ্বাস চুপ। সাখাওয়াত বলতে থাকে, তখন তোমার ঘরের বাইরে দাঁড়িয়ে শুনলাম সজীবের কাছে জানতে চাইছি উর্বির খবর। কি চাইছো কি তুমি? উর্বি এখন বিবাহিত। উচ্ছ্বাস বাবার কথায় পাত্তা না দিয়ে একটা সিগারেট ধরায়। সাখাওয়াত সেদিকে তাকিয়ে বলে ওঠে, বাবার সামনে সিগারেট খাচ্ছ? উচ্ছ্বাস কিছুক্ষণ হাসে, হেসে বলে, তুমি যেখানে জানো আমি এসব খাই, সেখানে তোমাকে লুকিয়ে এসব খাওয়াটা ন্যাকামি। এসব ন্যাকামি উচ্ছ্বাসের চরিত্রের সাথে যায় না। সাখাওয়াত চৌধুরী ছেলের দিকে তাকিয়ে আছে। উচ্ছ্বাস সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে বলে, কি রিহাবের দিতে চাচ্ছ আবার? দুবার পাঠালে ঠিক তো হলাম না। সাখাওয়াত চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, রিহাবে পাঠাবো না, আর সামনের মাসে ফ্রান্স চলে যাবে তুমি। ছেলে ভালো হবে এই আশা আমি আর করি না। ছেলে বেঁচে থাকুক, শুধু এইটুকু চাই। ঘর গোছাতে গোছাতে একবার রাওনাফের দিকে আর চোখে দেখে উর্বি। রেডি হয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। উর্বি কিছু জিজ্ঞেস করতে গিয়েও করে না। শাড়ির আঁচল কোমরে গুজে বিছানার চাদর ঠিক করে দেয়। রাওনাফ মাথা তুলে এক পলক উর্বির দিকে তাকিয়ে বলে, ব্যস্ত নাকি? না, কিছু বলবেন? আমার ওয়ালেট থেকে আইডি কার্ডটা দাও, একটু দরকার। উর্বি হাত থেকে বালিশ রেখে গিয়ে টেবিলের ওপর থেকে রাওনাফের ওয়ালেট তুলে নেয়। ওয়ালেট থেকে রাওনাফের আইডি কার্ড বের করতে গিয়ে দেখতে পায় ওয়ালেটের সীমালার বহু আগের একটা ছবি। রাওনাফ উর্বির দিকে তাকায়। উর্বি এক দৃষ্টিতে রাওনাফের ওয়ালেটের দিকে তাকিয়ে আছে, অন্যদিকে কোনো খেয়াল নেই তার। রাওনাফ ল্যাপটপ রেখে উঠে দাঁড়ায়। উর্বিকে ঘুরিয়ে মুখোমুখি দাঁড় করিয়ে তার হাত থেকে ওয়ালেটটা নিয়ে আইডি কার্ডটা বের করে নেয়। উর্বির দিকে এক পলক তাকিয়ে ঠান্ডা গলায় বলতে থাকে, স্বভাবে একটু নেইভ ছিল, চঞ্চল। সবসময় বলতো আমি কেন ওর ছবি ওয়ালেটে রাখি না। আক্ষেপ ছিল ওর এটা নিয়ে। এসব ব্যাপার তখন আমার কাছে খুব কৃত্রিম লাগতো। এই ছবিটার মৃত্যুর পর দেখেছি ও দেখে যেতে পারেনি।
উর্বি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, বেশ তো, আমি হুট করে মরে গেলে আমার ছবিটাও এইভাবে রেখে দিবেন? রানব চমকে ওঠে। উর্বির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপাল কুঁচকে ফেলে। দৃঢ় কিন্তু নিচু স্বরে বলে, সবকিছু নিয়ে মজা করতে হয় না উর্বি। আমি মজা করিনি, মরতেই তো পারি, তাই না? মৃত্যু কি আমার হাতে? উপরওয়ালার ইচ্ছে হলে আজই। উর্বি থেমে যায় রানবের কঠিন দৃষ্টি দেখে। তারপর প্রসঙ্গ পাল্টে বলে, ওনার মৃত্যু হয়েছে কিভাবে? অ্যাক্সিডেন্টে শুনেছি, কিভাবে হলো? ট্রাকের সাথে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ও নাবিল শায়মাকে স্কুলে দিয়ে আমার হসপিটালে যাচ্ছিল শর্মিকে নিয়ে। শর্মির বয়স তখন 3 বছর। ড্রাইভার সেখানেই মারা যায়। আমি তখন একটা ওটিতে ছিলাম। বের হয়ে দেখি সব শেষ। একটু সময় দিল না আমাকে, একটু কথা বলার সুযোগ দেওয়া হলো না আমাকে। বোকার মতো মুখের দিকে তাকিয়েছিলাম। ভাবছিলাম আমার সাথে সবাই হয়তো মজা করছে। মানুষটা সকালে আমার সামনে বাচ্চাগুলোকে খাওয়ালো, আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকলো, আমার টিফিন করে দিল। তার নিথর দেহটা আমি তখন সত্যি মেনে নিতেই পারছিলাম না। খুবই আশ্চর্যজনকভাবে ছোট শর্মী সম্পূর্ণ অক্ষত ছিল। সব থেকে কষ্টের বিষয় কি জানো উর্বি? আমি একটু কথা বলতে চেয়েছিলাম ওর সাথে। আমি ওটিতে না থাকলে সম্ভবত সুযোগ পেতাম। আমার এই আফসোস কোনোদিনও মিটবে না, এই গ্লানি কখনো খুঁজবে না আমার। কথাগুলো বলতে বলতে রানব আবেগতাড়িত হয়ে পড়ে, যেন ভেঙে চলে যাচ্ছে সে। আর কিছু বলার ক্ষমতা নেই। উর্বি অস্বস্তিতে পড়ে যায়। কেন যে সেই প্রসঙ্গটা টানলো। খানিক বাদে রানব নিজেকে নিজে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলে, আমি আসছি, ঠিক কেয়ার। কথাটা বলে রানব উর্বির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায়। উর্বি এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর রানব যেখানে স্পর্শ করে দিয়ে গেছে সেখানে হাত রাখে। সোজা হয়ে দাঁড়াও মেয়ে। শর্মী খিকখিক করে হাসছিল আর নড়ছিল। উর্বি শাড়ির কুচিগুলো ঠিকঠাক ভাবে নিতে পারছিল না। উর্বি ধমকে শর্মী চুপ হয়ে যায়। শায়মির পাশে শুধুমাত্র পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে থাকে। শর্মীর শাড়ি পরানো হয়ে গেলে উর্বি তাকে পরিয়ে দেবে। খানিক বাদে উর্বি বলে ওঠে, তোমার চাচিরা আর ফুপিরা কোথায়? কোথাও বেরিয়েছে? না তো, বাড়িতেই আছে। তারা নিচতলার লিভিং রুমে। ওখানে এক প্রতিবেশী দাদি এসেছে। আমরা বলি প্যাক প্যাক দাদি। সারাদিন কথা বলে নন স্টপ। উর্বি হাসে। শায়মি বলতে থাকে, তোমাকে একটা সাজেশন দিই আন্টি, নিচ থেকে যদি কেউ ডাকতে আসে তাহলে ভুলেও যাবে না। এই মাত্র দেখে এলাম অন্তরা আর মোহনা চাচির মাথা ধরিয়ে দিচ্ছে জ্ঞান দিতে দিতে। শর্মির সাথে সাথে বলে ওঠে, আমাদের দাদি প্যাক প্যাক, দাদির কাছে কিছুই না, এত কথা বলে। উর্বি ধমক দিয়ে বলে, ছি শর্মী, দাদুর নামে এভাবে বলতে হয়? বৃদ্ধারা একটু কথা বলেই। শর্মী খিকখিক করে হাসছে। তারপর উর্বিকে হাসানোর জন্য অবিকা রওশনারাকে নকল করে বলে ওঠে, বড় বৌমা, আমার বড় খোকা এসেছে কি নাকি দেখো তো। উর্বি শর্মীর শাড়ির কুচিগুলো কোমরে গুজে দিয়ে অবাক হয়ে শর্মীর দিকে তাকায়। শায়মি আর শর্মী পেটে হাত চেপে হাসছে। শায়মি নাকি সুরে দাদিকে নকল করে বলে ওঠে, বৌমা তুমি এখন খেয়ে নাও, আমার বড় খোকার সাথে খেও। উর্বি দুই বোনের মুখের দিকে তাকিয়ে আছে। শর্মী পুনরায় বলে ওঠে, বৌমা, আমার বড় খোকা ঠান্ডা লেগেছে, তাই সর্দি মুছে দাও। উর্বি কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে উচ্চ শব্দে হেসে ফেলে। দুই বোনের মুখ ঝলমল করছে তৃপ্তিতে উর্বিকে হাসাতে পেরে। উর্বি শর্মীর মাথায় গাঁটটা মেরে বলে, আমি তোমাদের দুটোকে ভুল বুঝেছিলাম, তোমরা আস্ত ফাজিল। আমি তোমারও মিমিক্রি করতে পারি, দেখবে আন্টি। দেখাও। শর্মী গলা খাকারি দিয়ে বলে, মা আপনি ওষুধ খেয়ে নিন। মা, মা আপনি চা যাবেন না? মা, মা আপনি মিষ্টি খাবেন না? মা আপনার বারণ আছে। উর্বি হাসতে থাকে। শর্মী বলে, এবার পাপার মিমিক্রি করব। শর্মী, পাপারটা আমি করব প্লিজ। আচ্ছা করো আপু। শায়মি গলা খাকারি দিয়ে বলে, তুমি যা বলবে তাই হবে মা। শর্মী, আই ডোন্ট অ্যাকসেপ্ট দিস ফ্রি ইউ। যাও অঙ্ক বই নিয়ে এসো। যাও অঙ্ক বই নিয়ে আসো। শায়মি, তোমার ফোন আমার কাছে দাও আর গিয়ে পড়তে বসো। নাবিল জেদ করবে না। আমার কথা শোনো মা, তুমি শান্ত হও, আমি তোমার কথা শুনবো মা। উর্বি মুখে শাড়ির আঁচল চেপে ধরে হাসছে। শর্মী বলতে থাকে, এবার ভাইয়াকে নকল করব। কিছু মুহূর্ত চুপ থেকে শর্মী বলে ওঠে,
আমাকে কেউ ভালোবাসে না, বাবা ভালোবাসে না, দাদু ভালোবাসে না, তোরা ভালোবাসিস না, কেউ ভালোবাসে না, কেউ না, কেউ না, কেউ না। নাবিলের বাচনভঙ্গি অবিকল নকল করে শর্মি বলে। উর্বি মেয়ে দুটোর দুষ্টুমিতে মেতে উঠেছে। সায়মিকে শাড়ি পরিয়ে দিতে দিতে বলে, আরো নকল করে দেখাও। ছোট চাচ্চুকে করি। করো। অন্ত, অন্ত, আমি তোমাকে খুব ভালোবাসি অন্ত। আর অন্তরা কি করে? সায়মি অন্তরাকে নকল করে বলে, সামিউল, আমি তোমাকে খুব ভালোবাসি সামিউল। উর্বির হাসি থামছেই না। সায়মি বলতে থাকে, ছোট চাচ্চু আর ছোট চাচি সারাদিন এই একটা বাক্য ছাড়া আর কিছুই বলে না, তাই আর কি নকল করব। আমার উচিত ছিল সব ভিডিও করে রাখা। তোমরা যে কি বিচ্ছু, সবাইকে দেখানো উচিত। সায়মি লজ্জিত ভঙ্গিতে হাসে। উর্বি বলে, এবার আমি মিমিক্রি করি তোমাদের। দুই বোন উর্বির দিকে তাকায়। উর্বি শর্মির দিকে তাকিয়ে শর্মিকে নকল করে বলে, আন্টি, আমার খুব হিসি চেপেছে, কিন্তু আমার খুব ভয় করছে। তুমি একটু ওয়াশরুমের দরজা ধরে দাঁড়িয়ে থাকবে। এরপর উর্বি সায়মির দিকে তাকাতে সায়মি উর্বির মুখ চেপে ধরে বলে, প্লিজ আন্টি, আমাকে রোস্ট করবে না। উর্বি সায়মির হাত নামিয়ে হাসতে হাসতে বলে, ঠিক আছে, করব না। সায়মি উর্বির দিকে তাকিয়ে বলে, তুমি শাড়ি পরবে না আন্টি? আমি তো শাড়ি পরেই আছি। আরে এটা না, পাপা যেটা দিয়েছিল সেটা। আমরা তো আজ পাপাকে দেখবো বলে পরেছি, তুমি দেখাবে না? উর্বির মুখ ছেয়ে যায় লজ্জায়। দুই কিশোরী সেই লজ্জার গভীরতা বুঝতে পারে না। তারা নিজেরা নিজেরা কথা বলছে। শর্মি বলতে থাকে, আমাদের তিনজনের শাড়ি সবুজ রঙে, দেখছো আন্টি? দেখে মনে হচ্ছে আমরা বাংলাদেশের পতাকা। উর্বি হাসছে। স্বাধীনতা দিবস প্রোগ্রামে এই শাড়িটা পরে নাচবো, বাবা সেই জন্য এনেছে। সম্ভবত এই রংটা বাবার খুব দেশপ্রেমী। ৭১-এর মা জননী, কোথায় তোমার মুক্তি সেনারটা? গানের লাইনটা বলে শর্মি হাত দিয়ে মিছিল দেওয়ার মতো মুদ্রা করে দেখাতে থাকে। উর্বি দেখতে থাকে সহজ সরল কিশোরী দুটোকে, কত চঞ্চল, কত স্নিগ্ধ। উর্বি ভাবে তার জীবনের পরিপূর্ণতায় এই কিশোরী মেয়ে দুটির অবদানও অনস্বীকার্য। স্যার, রিপোর্টগুলো এনেছি। রেখে যাও। নার্স টেবিলের উপর রিপোর্টগুলো রেখে চলে যায়। রাউনা ঘড়ির দিকে তাকায়। রাত 11টা বেজে গিয়েছে। আজ কথা ছিল বাড়ির সবার সাথে ডিনার করবে, কিন্তু ব্যস্ততার জন্য পারেনি। আজ মেরি সায়মি ফোন দিয়েছিল, তারপর ফোন দিয়েছে শর্মি, বলেছে তার জন্য সারপ্রাইজ আছে, কিন্তু রাউনা যেতে পারেনি। রেগে গিয়েছে দুটো মেয়ে। মেসেজের টুংটাং আওয়াজে রাউনা ফোনটা হাতে তুলে নেয়। উর্বির মেসেজ, আপনার কি দেরি হবে? শর্মি সায়মি আপনাকে দেখাবে বলে শাড়ি পরেছিল, এখন রাগ করে খুলে ফেলেছে। রাউনাফ মিলান হাসে। এক দৃষ্টে মেসেজটার দিকেই তাকিয়ে থাকে কিছুক্ষণ। প্রকৃতিতে সব ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, তার জীবনে হচ্ছে। পুরনো দিনগুলো নতুন করে নতুন রূপে ফিরে আসছে তার জীবনে। 2014 সালের কথা। সীমালাও এভাবে বার্তা পাঠিয়ে দিত হুটহাট, ছেলে মেয়েগুলোর কথা জানানোর অজুহাতে। রাউনাফ উত্তরে লিখত, আর তাদের আম্মা কি করছে? সবকিছু কেমন রিপিট হচ্ছে। রাউনাফ কিছুক্ষণ চুপ করে থেকে একইভাবে একটা উত্তর লিখে দেয়। আর তাদের আন্টি কি করছে? মেসেজটা পাঠিয়ে রাউনাফ বসে থাকে। খানিক বাদে উর্বি থেকে রিপ্লাই আসে। রাউনাফ রিপোর্ট দেখতে দেখতে হাত বাড়িয়ে ফোনটা নেয়। উর্বির জবাব, তাদের আন্টি পানি খাচ্ছে। রাউনাফ হাসে। অতীতের পুনরাবৃত্তি দেখে হাসে। দুজন রমণী একই রকমের। চঞ্চল স্বভাবে, রয়েছে বাচ্চামো, খুনসুটি কিন্তু আদরে। হসপিটালে নিজের কেবিনে গায়ে এলিয়ে দিয়ে মেসেজ দেখে হাসছে রাউনাফ। আর তার গৃহে তার বিছানায় শুয়ে শুয়ে নিজের পাঠানো মেসেজটার দিকে তাকিয়ে হাসতে থাকে উর্বি। বিছানায় গায়ে এলিয়ে শুয়েছিল সে। ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পায় রাত প্রায় 12টা বেজে গিয়েছে। ডাক্তার এখনো ফেরেননি, তবে খুব সম্ভবত কিছুক্ষণের মধ্যেই ফিরবেন। উর্বি অলসতা কাটিয়ে উঠে বসে। ধীর পায়ে হেঁটে এসে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। আলমারি খুলে রাউনাফের দেওয়া শাড়িটা বের করে হাতে নেয়। সায়মি বিকেলে যখন বলেছিল শাড়িটা পরতে, উর্বির তখনই শাড়িটা পরে নিতে মন চাচ্ছিল, কিন্তু তার দোষী ননদ আর যাদের জ্বালাতনের কথা কল্পনা করে তখন পরেনি। তবে এই রাতে যখন সবাই ঘুমিয়ে গিয়েছে, তখন তো একটু সাজায় যায়। উর্বি শাড়িটাতে হাত বোলাতে বোলাতে একটা গভীর নিঃশ্বাস ফেলে। কি লাভ? ডাক্তার থোড়ায় তাকে খেয়াল করে দেখবে, শুধু মুখের দিকে তাকিয়ে বলবে, আনারের জুস খেয়েছিলে? দেখে তো মনে হচ্ছে না।
দেখবে কি? সে হয়তো ভুলেই গিয়েছে শাড়িটা সে কিনেছিল উর্বির জন্য পছন্দ করে। উর্বি তবুও শাড়িটা পরবে। সে ডাক্তারকে দেখানোর জন্য পরছে না, সে পরছে নিজের জন্য। তার স্বামীর দেওয়া প্রথম উপহার সে গায়ে জড়িয়ে রাখবে। রানা বুঝতে পারছে না সে কি করবে। তার পা ধরে বসে থাকা তরুণী তাকে ছাড়ছেই না। রানা নিজের পা ছাড়ানোর চেষ্টা করছে। এক সময় সে ধমকে ওঠে। স্টপ রূপা, পা ছাড়ো বলছি। যা বলার ওখানে বসে বলো। রূপা উঠে বসে। রানা খুবই বিব্রত বোধ করছে। রূপা নামের মেয়েটি নিজের চোখের পানি মুছে ফেলে, বলে, স্যার আমি চাকরিটা হারাতে চাই না। আমি শেষ হয়ে যাব স্যার, আমার ফ্যামিলি শেষ হয়ে যাবে। দেখো, এখন তো আমি কিছু করতে পারবো না রূপা। তোমার জন্য আজ দুজন রোগীর জীবন যেতে বসেছিল। রোগীর ফ্যামিলি রীতিমতো মামলা করতে গিয়েছে হসপিটালের নামে। এটা আমার হসপিটালের ইমেজের ব্যাপার রূপা। মেয়েটি কাঁদতে থাকে। রানা বুঝতে পারছে না তার কি করা উচিত। মেয়েটি ফোঁপাতে থাকে, স্যার আমি এই ভুল আর দ্বিতীয়বার করব না। আমার চাকরিটা আমি চাই, প্লিজ আমাকে বের করে দিবেন না। রানা চুপ করে আছে। আপনি যা বলবেন আমি তাই করব। বলুন কি করতে হবে? আপনি যা করতে বলবেন আমি তাই করতে রাজি, কিন্তু দয়া করে আমার চাকরিটা আপনি কেড়ে নেবেন না স্যার। রানা রূপা মেয়েটির দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। মুহূর্তে দাঁতে দাঁত চেপে সে টেবিলের সজোর একটি চাপড় দেয়। রূপা লাফিয়ে ওঠে। রানা ধমকে বলে, আউট, জাস্ট গেট লস্ট, আই সেড আউট। রূপা কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। রাউনফ কিছুক্ষণ থম মেরে বসে থেকে দু হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে একটা দীর্ঘশ্বাস ফেলে। 16 বছরের ডাক্তারি জীবনে এই জঘন্য অভিজ্ঞতা তার কখনোই হয়নি। উর্বি শাড়ির আঁচল গায়ে তুলে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে আয়নায়। সব ঠিকঠাক, তবে সমস্যা হচ্ছে তার গায়ের ব্লাউজটা লাল রঙের। সবুজ রঙের শাড়ির সাথে লাল রঙের ব্লাউজ। উর্বির কাছে নিজেকে বাংলাদেশের পতাকা লাগছে, যেমনটা শর্মী বলেছিল, কিন্তু তার কাছে সবুজ রঙের ব্লাউজ নেই। এই শাড়ির সাথে আর কোন রংটা যাবে সেটাও সে বুঝতে পারছে না। কিছুক্ষণ আয়নায় নিজেকে দেখে উর্বি কপাল কুঁচকে চলে যায় কাবার্ডের কাছে। কাবার্ড খুলে সে এবার বেছে বেছে একটা সাদা রঙের ব্লাউজ বের করে। তার হঠাৎ মনে হলো সাদা রংটা সব একরঙা শাড়ির সাথেই মানায়। ব্লাউজ পাল্টে সে শাড়ির আঁচল ঠিক করে আবারও আয়নায় নিজেকে দেখে, কিন্তু এইবার সে নিজেকে দেখে রীতিমতো হতাশ। সাদা সবুজের সংমিশ্রণে এখন তাকে একটা পাকিস্তানের পতাকার মতো লাগছে। উর্বি প্রচন্ড বিরক্ত হয়। সে দ্রুত গিয়ে সাদা রঙের ব্লাউজ পাল্টে লাল রঙের ব্লাউজটাই পরে নেয়। পাকিস্তানের পতাকা হওয়ার চাইতে বাংলাদেশের পতাকা হওয়া ভালো। উর্বি দেশপ্রেমী। এসব করতে করতে উর্বির আধা ঘন্টা কেটে যায়। তখন ঘড়িতে সময় রাত 12:30। বাইরের আনফের গাড়ির হর্ন বেজে ওঠে। উর্বি দোতলা জানালা দিয়ে উকি মেরে দেখে, তারপর গিয়ে বিছানায় চুপচাপ বসে থাকে। এত রাতে ডাক্তার যদি দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে নটঙ্কি করছে, সেটা উর্বির কাছে খুবই লজ্জার। তবে সে খুব করে চাচ্ছে রানফের দেওয়া শাড়িটাতে রানফ তাকে দেখুক, খেয়াল করুক। সে তো আর নিজে নিজে বেহায়াদের মতো বলতে পারবে না। শুনছেন আমায় কেমন লাগছে? রানফ ক্লান্ত মুখ নিয়ে ঘরে ঢুকতেই উর্বি বিছানা থেকে উঠে দাঁড়ায়। রানফ চোখ তুলে উর্বির দিকে তাকায়। উর্বির ঠোঁটে ছেয়ে আছে স্বামীর প্রতি আন্তরিক হাসি। রানফ হঠাৎ টের পেল ওই হাসিতে তার সারাদিনের ক্লান্তি, গ্লানি, বিরক্তিভাব হঠাৎ কোথায় যেন মিলিয়ে গেল। কেমন স্বস্তি লাগছে খুব। চারপাশটা অদ্ভুত প্রশান্তিদায়ক ঠেকছে। ওই যে কথায় বলে না, ইটস মাই প্লেস, সেরকম প্রশান্তিদায়ক ঠেকছে এই 4 দেওয়ালের কামরাটা, যেটা দীর্ঘ 10 বছর তাকে খুব একটা স্বস্তি দিত না। দিনের শেষে বাধ্য হয়ে ঢুকতো এখানে। হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে তাকিয়ে নির্ঘুম রাত্রি যাপন করত। বিছানাটাকে, এই ঘরটাকে তার কাছে একটা অন্ধকার মরুভূমি মনে হতো, যেখানে সে পড়ে থাকতো একটা বিন্দুর মতো। রানফ এগোনোর আগেই উর্বি গিয়ে তার হাত থেকে ব্যাগ আর অ্যাপ্রন নিয়ে নেয়। রানফ তার দিকে তাকিয়ে আছে। উর্বি রানফের দৃষ্টি ধরতে না পেরে বোকার মতো বলে ওঠে, কি দেখছেন? আমি আনার জুস খেয়েছি কিছুক্ষণ আগে। রানফ হেসে ফেলে, তারপর হাই তোলার ভান করে বলে, শাড়িটাতে ভালো লাগছে তোমাকে, মোটেও গাছের মতো লাগছে না। উর্বি ঘুরে দাঁড়ায়, তার ঠোঁট প্রশস্ত হয় হাসিতে। মানুষটা তাহলে খেয়াল করেছে। রানফ ফ্রেশ হয়ে বের হয়, ওয়ার্ড্রোব থেকে টুপি বের করে। উর্বি তীক্ষ্ণ দৃষ্টিতে রানফকে দেখে বলে ওঠে, মুড অফ আপনার? না তো, একটু স্ট্রেসড।
আজ আমাতে এসা সালাদ আদায় করতে পারেনি, দেরি হয়ে গেছে অনেক। উর্বি বিছানায় বসে বসে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে। সালাদ আদায় করে উঠে দাঁড়াতেই উর্বি বলে, কিছু খাননি তো বোধ হয়। সময় পাইনি। আজ মেনুতে কি কি ছিল? গ্রিলড পমফ্রেট, ভেজিটেবল চিকেন, চিকেন রোস্ট আর বিফ। এত কিছু কে রেঁধেছে, তুমি? হ্যাঁ। রানু হাসে, বলে, ওরা তোমাকে দিয়ে বড্ড খাটায়, তাই না? উর্বি মাথা নাড়ায়, অস্ফুট স্বরে বলে, আমার খাটতে ভালো লাগে। ঠিক আছে, এত রাতে আমি কিছু খাবো না, আর এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়বো। আর তুমিও রোজ রোজ এত রাত অব্দি জেগে থেকো না, যাও শুয়ে পড়ো। আমি আপনার জন্য ডাব চিংড়ি করেছিলাম। আটকে আটকে কথাটা বলে উর্বি। রানু প্রথমে শুনতে না পেয়ে বলে, কি? ডাব চিংড়ি। নিচু স্বরে বলে উর্বি। রানব কিছুক্ষণ উর্বির দিকে তাকিয়ে থাকে। আচার আচরণ কথাবার্তা সবকিছুতে তরুণী বধূদের মতো সংসারের প্রতি আগ্রহ প্রকাশ পায়। এই আগ্রহটুকু উপেক্ষা করা কোন পুরুষের সাধ্যি? তারপর একটা নির্মল হাসি দিয়ে বলে, চলো তবে ভাত খাবো না, শুধু মাছটা খাবো। উর্বি মুচকি হেসে মাথা নাড়ায়। খাবার টেবিলে রানবকে খাবার বেড়ে দিয়ে পাশের একটা চেয়ার টেনে নিয়ে বসে। রানব খেতে খেতে বলতে থাকে, তুমি আজ স্বামীকে ফেলে খেয়ে নিলে, তোমার শাশুড়ি মা কিছু বলেনি? কথাটা বলে রানব হাসে। উর্বি হেসে জবাব দেয়, মা নিজেই আজ জোরাজুরি করেছে সবার সাথে খেতে। রানব বলতে থাকে, এত বাধ্যতা, এত জোরাজুরি, হাঁপিয়ে ওঠো না? উর্বি মাথা নেড়ে জবাব দেয়, আমার বাধ্য হতে আপত্তি নেই, যদি বাধ্য করার মানুষগুলো এমন হয়। রানব হাসে, মুখে কিছুই বলে না। উর্বি উঠে কিচেনে চলে যায়। টেবিলের ওপর ঢেকে রাখা সব খাবারের বাটিগুলো ফ্রিজে তুলে রাখে। রানব খেতে খেতে উর্বির সাথে টুকটাক কথা চালিয়ে যেতে থাকে। উর্বির এই জিনিসটা খুব ভালো লাগে ইদানিং। লোকটা এমন ভাবে অতি সাধারণ টপিকগুলো নিয়ে উর্বির সাথে কথা বলবে, যেন মনে হয় উর্বি গুরুত্বপূর্ণ কেউ। উর্বির সাথে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা উচিত। রানব কথা বলছে, উর্বি যদিও হাতে উত্তর দিচ্ছে, কিন্তু সে মনে মনে হাসে। বাচ্চাগুলো একেবারেই লোকটার মতো হয়েছে, এত কথা জানে, অথচ প্রথমে মনে হতো বোমা পড়লেও একটা কথা বেরোবে না মুখ থেকে। শর্মির আপডেট কি? রানবের প্রশ্নে ঘোর কাটে উর্বি। তারপর বলে, ক্লাস টেস্টে বড় বড় দুটো 0 পেয়েছে। আপনাকে দেখাবে না তাই আমাকে দিয়ে সাইন করিয়েছে টেস্ট পেপারে। আর তুলতুলা এখনো শর্মিকে উর্বি বলে কেন ডাকে সেটা নিয়ে আর আফসোসের শেষ নেই। রানব হাসে, উঠে বেসিনে হাত ধুয়ে টিস্যু পেপারে ভেজা হাতটা মুছে নিয়ে উর্বির দিকে এগিয়ে যায়। পেছন থেকে বলে, ময়দা দিয়ে কি হবে? উর্বি ময়দা দিয়ে ডো বানাচ্ছিল। মৃদু স্বরে বলে, ডো বানিয়ে রেখে দিব, একটা নাস্তা বানাবো সকালে। রানব খুবই মনোযোগী হয়ে দেখতে থাকে। উর্বির মাথায় হঠাৎ করে দুষ্ট বুদ্ধি চাপে। সে আর চোখে রানবকে এক পলক দেখে পাশের বক্স থেকে এক মুঠো ময়দা নিয়ে রানবের মাথায় দিয়ে দেয়। রানব হতভম্ব হয়ে যায় পুরো। উর্বি কিশোরী মেয়েদের মতো খিলখিলিয়ে হাসছে। রানব হতভম্ব ভাব কাটিয়ে উঠে মাথা ঝাড়া দিয়ে আবারও উর্বির দিকে তাকায়। সে রীতিমতো অবাক। ত্রিশুদ্ধ ভদ্রমহিলার এমন কিশোরী সুলভ আচরণে। নাবিল পানি খাওয়ার জন্য উঠেছিল। দরজা খুলে সে উর্বি আর রানবকে একসাথে দেখে। উর্বির এমন কাণ্ড দেখে নাবিল খেয়াল করলো নাবিলের বিরক্ত লাগছে না, বরং তার হাসি পাচ্ছে। সে কয়েক মুহূর্ত দুজনকে দেখে ঘরের দরজাটা আবারও লাগিয়ে দেয়। দরজা লাগানোর শব্দে রানব আর উর্বি চমকে ওঠে। তারপর যে যার নিজেদের কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। রাত 2:13। পুরো এরিয়া ঘুমে আচ্ছন্ন, কিন্তু রওশন মঞ্জিলের দোতলার উত্তর পাশের ঘরটিতে বাতি জ্বলছে। রানব সেই তখন থেকে হাঁচি দিচ্ছে। এত রাতে শ্যাম্পু করে গোসল করার ফলে রীতিমতো হাঁচি দিতে শুরু করেছে। তার পাশেই অপরাধীর মতো তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে উর্বি। একটু পর পর সেই তোয়ালে দিয়ে রানবের মাথা মোছাতে উদ্যত হয় আর কাঁচুমাচু মুখ করে বলে, ভুল হয়েছে, আম সরি। রানব মাথা তুলে উর্বির দিকে তাকায়, বলে, তোমার বয়স 30টা, আনবিলিভেবল। আচরণে মনে হচ্ছে 22-23-এর কোনো তরুণী যে নিজেও জানে না সে কি করতে যাচ্ছে। উর্বি তোয়ালে ফেলে রানবের পাশে বসে পড়ে। তারপর বিষণ্ণ ভঙ্গিতে বলে, আমি 22-23-এর সেই উর্বি, মাঝখানের 8 বছর নেই। আমার জীবনটা ওখানেই আটকে ছিল, এখন চলতে শুরু করেছে। রানব তাকায় উর্বির দিকে। উর্বি আবারও হেসে ফেলে, খিলখিলিয়ে হাসতে থাকে। রানব মুগ্ধ হয়ে সে হাসি দেখে বলে ওঠে, ইউ ডিজার্ভ বেটার মৃদুলা উর্বি।
উর্বি হাসি থামিয়ে রাউনাফের দিকে তাকায়। রাউনাফের কথার মানে সে বুঝতে পারে না। রাউনাফ উর্বির একটা হাত নিজের হাতে বন্দি করে বলতে থাকে, মানে দেখতেও তোমাকে 22-23-এর মতোই লাগে। তোমার পাশে আমাকে মানাচ্ছে না। ইউ ডিজার্ভ বেটার। কোনো হ্যান্ডসাম ইয়াং। উর্বি প্রচন্ড বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়। রাউনাফ হাসি চেপে রেখে তার দিকে তাকিয়ে আছে। উর্বি আয়নার সামনে গিয়ে হাতে ট্যালকম পাউডারের কৌটা নিয়ে পাউডার বের করে। নিজের মাথায় লাগিয়ে সামনের চুলগুলো সাদা সাদা করে ফেলল। রাউনাফ অবাক হয়ে তাকিয়ে থাকে উর্বির দিকে। উর্বি ঠান্ডা গলায় বলতে থাকে, হ্যাঁ, আপনি তো বুড়ো, কি আর করা, আপনার বয়সটা তো আর কমাতে পারবো না। তাই নিজের বয়সটাকে আর একটু বাড়িয়ে দুজনকেই মানানসই করে নিলাম। দেখুন তো এখন ঠিক আছে না? রাউনাফ হেসে ফেলে। উর্বি তার দিকে তাকিয়ে আছে। রাউনাফ উঠে এসে উর্বির সামনে দাঁড়ায়। তারপর উর্বির চুল পরিষ্কার করে মুছিয়ে দিয়ে উর্বির কপালে চুমু খেয়ে বলে, না, এই চঞ্চল উর্বি ঠিক আছে। উর্বি নরম গলায় বলে, ইউ ডিজার্ভ বেটার। আমি আপনার যোগ্য নই। রাউনাফ উর্বির ঠোঁটে আঙ্গুল রেখে উর্বিকে চুপ করিয়ে দেয়। উর্বি চুপ করে দেখে মানুষটাকে। সে ধীরে ধীরে নিজের কোমরে রাউনাফের বাঁ হাতের স্পর্শ টের পায়। সে এই স্পর্শে কোনো মলিনতা খুঁজে পায় না। অত্যন্ত প্রশান্তিদায়ক ঠেকছে এই স্পর্শ। রাউনাফ উর্বিকে ঘুরিয়ে নিয়ে আলতো করে তার কাঁধ থেকে চুলগুলো সরিয়ে উন্মুক্ত কাঁধে চুমু খায়। উর্বি দু চোখ বন্ধ করে নেয়। রাউনাফ উর্বির কানের কাছে মুখ নিয়ে অস্ফুট স্বরে বলতে থাকে, তুমি বেটার নাও, কিন্তু একজন বিধ্বস্ত রান অফ করিমের জন্য যথেষ্ট মৃদুলা উর্বি। সামান্য কথা, সামান্য স্বীকারোক্তি, তবুও উর্বি শিহরিত হয়, পুলকিত হয়। অদ্ভুত ভালো লাগার অনুভূতি ছড়িয়ে পড়ে তার শিরা উপশিরায়। চোখ বন্ধ রেখেই ঘুরে রাউনাফের বুকে ঝাঁপিয়ে পড়ে। রাউনাফ আগলে নেয় উর্বিকে। তার পিঠের কাছে টি শার্ট খামচে ধরে রেখেছে উর্বি, ছাড়ছেই না। খানিক বাদে অনুভূতির সাথে চুক্তি করে নিজেকে স্বাভাবিক করে নিচু স্বরে বলে, আর আপনি যথেষ্ট নন। আপনি আমার কাছে তার থেকেও বেশি শর্মী পাপা। আপনি আমার নষ্ট জীবনের ভজন শুনে কান্না পচিয়ে ফেলালো। উর্বিকে নিজের থেকে আলগা করে হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দেয়। উর্বির সম্মোহিত দৃষ্টিতে শান্ত, গোছালো, দায়িত্ববান, কেয়ারিং মানুষটাকে দেখতে থাকে। রানা বিছানায় শুয়ে উর্বির গায়ে চাদর টেনে দেয়। উর্বি সব সংকোচ সরিয়ে নির্দ্বিধায় রানফের বুকে মাথা রাখে, যেন এটা তার বহু বছরের অভ্যেস। বুক থেকে মাথা না তুলে নিচু স্বরে বলতে থাকে, আপনি আমার ক্ষত ভুলিয়ে দেয়া স্বস্তি। রানফ ম্লান হেসে দুহাতে উর্বিকে আগলে নেয়। নিজের বাহুবন্ধনে উর্বিকে পুরোপুরি আবদ্ধ করে নিয়ে বলে ওঠে, আর তুমি একটা আদুরে হাঁসের ছানা। উর্বি হেসে ফেলে। হাসতে থাকে রাওনাফও, নির্মল স্নিগ্ধ হাসি। রাত তখন 3টা প্রায়। শেষ রাতের পাখিটাও ঘুমে ঝুলুঝুলু করছে। তখন কোনো দম্পতি বেচারা দুটো মন নিয়ে রচনা করে যাচ্ছে মহামিলনের এক অদ্ভুত সুন্দর গাথা। তারা ব্যস্ত, ভীষণ ব্যস্ত। একে অপরের মাঝে খুঁজে পেতে ব্যস্ত আশ্রয়, নির্ভরতা, বিশ্বস্ততা, ভরসা, ভালোবাসার সুখ, আর আরেকটি বার নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার অনুপ্রেরণা। ভালোবাসাবাসীর এই সময়টিতে উর্বির এক মুহূর্তের জন্য মনে হয়নি সে রাওনাফের জীবনে বাড়তি কেউ, বরং সে আপ্লুত হচ্ছে এটা টের পেয়ে। সে একটা বিশেষ স্থান পেয়েছে ওই মনে। ওই হৃদস্পন্দন, ওই স্পর্শ, ওই ব্যাকুলতা তাকে জানান দিচ্ছে এসব শুধু শারীরিক টান নয়, বরং এটা সমর্পণ। এই পরম স্পর্শে শরীর থেকে সেই যন্ত্রণাদায়ক স্পর্শের চিহ্ন যেন মিলিয়ে যাচ্ছে একটু একটু করে। উর্বি শুদ্ধ হচ্ছে। আবেশে চোখ বন্ধ করে উর্বি। আবেগ গড়িয়ে পড়ে তার বন্ধ দু চোখ থেকে, যা রাওনাফের দৃষ্টিগোচর হয় না। সযত্নে, পরম স্নেহে, অতি সাবধানতার সাথে মুছিয়ে দেয় সেই আবেগ, যেন উর্বি নামের এই ভাঙাচোরা মেয়েটির স্ত্রী সত্তা অসম্মানিত না হয়। দুহাতে দুই গাল আগলে ধরে উর্বি চোখে চোখ রেখে ঘোর লাগা কণ্ঠে রাওনাফ বলে, হাঁসের ছানা। উর্বি কেঁদে ফেলে, নিজেকে অতি গুরুত্বপূর্ণ, দামি কেউ আবিষ্কার করতে পারার খুশিতে। ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে। ফোপাতে ফোপাতে রাওনাফের হাতের ওপর একটা হাত আলতো করে রেখে দেয়, রাখে না, এক প্রকার আঁকড়ে ধরে রাওনাফের হাত। কাপা কাপা গলায় বলে ওঠে, আমাকে আপনি আগলে রাখুন, আমার খুব দরকার আপনাকে, প্লিজ আগলে রাখুন আমার শর্মী পাপা। ব্রেকফাস্ট টেবিলে পিনপতন নীরবতা। ডক্টর রাওনাফ করিম খান নাস্তা খেতে খেতে তার ছোট কোনার দিকে তাকায়। শর্মী পাপাকে পাত্তা দিচ্ছে না, এক মনে খাবার নাড়াচাড়া করছে। কালকের ঘটনায় সে এখনো রেগে আছে তার বাবার উপর। আজ বাড়ির সবাই ব্রেকফাস্ট টেবিলে উপস্থিত আছে। আজমেরি আর রুমা আজ বিকেলে যার শ্বশুর বাড়িতে ফিরে যাবে,
খেতে খেতে রানব সামিউলের দিকে তাকায়, জানতে চায় অন্তরার কথা। ঘরে খাবার ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সব গুছিয়ে নিয়েছিস? সামিউল মাথা নাড়ায়। উর্বি বলে, কেন, ওরা কি কোথাও যাচ্ছে? রানব উর্বির দিকে তাকায়, বলে, তোমাকে বলা হয়নি, ওরা রাজশাহী যাবে। ওখানটা সামিউল সামলাবে, ওখানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ওকে নিয়োগ দিয়েছে। আর ওনার বিজ্ঞাপন অফিসের চাকুরি? উর্বির কথায় সামিউল তার দিকে তাকায়, নিচু গলায় বলে, করছি না আর ভাবি। উর্বি সবার প্লেটে ডিমের পোজ তুলে দিতে দিতে বলে, কবে যাচ্ছেন? শার্ট দেখেছেন? আমি দেখে সব ঠিক করেছি। সামিউলের সাথে অন্তরাও যাবে, ওরা ওখানেই থাকবে, বিকেলে যাবে আজ। রানব জবাব দেয়। উর্বি মলিন মুখে বলে, বাড়িটা যে খালি হয়ে যাবে পুরো। রওশনারা মাথা তুলে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে, অন্তরা তার স্বামীর সাথে থাকবে, স্বামী অন্য শহরে পড়ে থাকবে, আর সে এই সংসার সামলাবে, এমন বইয়ের আমার প্রয়োজন নেই। মোহনাকে ও শফিউলের সাথে পাঠিয়েছি, শফিউলও তার বউকে সাথে নিয়ে যাবে। আর ঘর কেন খালি হবে? আমার বড় ছেলে, ছেলের বউ, নাতি নাতনি সবাই তো আছে। উর্বির শাশুড়ির কথায় ম্লান হেসে কিচেনে চলে যায়। রাওনাব উঠে পড়ে। আজমেরি বলে, ভাইজান, আমরাও বিকেলে যেতে চাচ্ছি। তুমি তো রাতে ফিরবে, দেখা হচ্ছে না আর। রাওনাব অবাক হয়ে তাকায়, বিষণ্ণ ভঙ্গিতে বলে, চলে যাবে? গত পরশুই না এলি? রুমা হেসে বলে, পরশু না, 4 দিন হচ্ছে ভাইয়া। আর এখন এত মন খারাপ করছো কেন? তখন কত খেটেছি আমি আর আপা বিয়ে করব না বলে। তখন তো শুনুনি, যেই সরকারি চাকরিজীবী পাত্র পেয়েছো অমনি ধরে বেঁধে বিয়ে দিয়েছো। এখন কেন আটকে রাখতে চাও? রানব হেসে ফেলে। আজমেরি বলে, বাচ্চাদের স্কুল আছে ভাইয়া, সামনের মাসে আসবো আবার। তাও তো এখন আসছি। বাড়িটা কেমন বাড়ি বাড়ি লাগে, বড়ভাবে এসেছে বলে। গত 10 বছরে একটু আসতে ইচ্ছে করতো না বাড়িতে। রানব হেসে আমিরুনকে ডাকে, কফিটা আমার ঘরে দিয়ে যা, আমি বেরোবো এক্ষুনি। উর্বি শুনেছে রাওনাফের কথা। যেহেতু আমিরুনকে বলেছে, তাই সে তার নিজের কাজ করতে থাকে। আমিরুন পাশে এসে দাঁড়ায় উর্বির, নিচু গলায় বলে, নিয়া যান ভাবি। কি? উর্বি জানতে চায়। কফি নিয়া যান, ভাইজান চাইছে তো। তো তুমি নিয়ে যাও, তোমাকে বললো যে। আমাকে তো বলেনি, আমি এই দিকটা দেখছি। আমিরুন হাসে। উর্বি বলে, হাসছো কেন? আমিরুন হাসতে হাসতে বলে, ভাইজান আপনারে ইশারা দিছে তো ঘরে যাওয়ার জন্য। যান আপনি, গিয়া দেখেন জরুরি কথা থাকবার পারে। ডাইনিং টেবিলে বাড়ির সব মানুষ ছিল, তাই আপনারা সরাসরি ডাকে নাই।